কালীপদর মা ছিলেন রাসমা, কিন্তু তাহাকে দায়ে পড়িয়া বাপের পদ গ্রহণ, কারণ বাপ মা উভয়েই মা হইয়া উঠিলে ছেলের পক্ষে সুবিধা হয় না। তাহার স্বামী ভবানীচরণ ছেলেকে একেবারেই শাসন করিতে পারেন না। তিনি কেন এত বেশি আদর দেন তাহা জিজ্ঞাসা করিলে তিনি যে উত্তর দিয়া থাকেন তাহা বুঝিতে হইলে পূর্ব ইতিহাস জানা চাই। ব্যাপারখানা এই, সানিড়ির বিখ্যাত বুনিয়াদী ধনির বংশে ভবানীচরণের জন্ম। ভবানীচরণের পিতা অভয়াচরণের প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণ। অধিক বয়সে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার যখন অভয়াচরণ বিবাহ করেন, তখন তাহার শ্বশুর আলন্দি তালুকটি বিশেষ করিয়া তাহার কন্যার নামে লিখাইয়া লইয়াছিল। জামাতার বয়স হিসাব করিয়া তিনি মনে মনে ভাবিয়াছিলেন যে কন্যার বৈধব্য যদি ঘটে, তবে খাওয়া পড়ার জন্য যেন সপত্নী পুত্রের অধীন তাহাকে না হই। তিনি যাহা কল্পনা করিয়াছিলেন তাহার প্রথম অংশ ফলিতে বিলম্ব হইল না। তাহার দৌহিত্র ভবানীচরণের জন্মের অনতিকাল পরেই তাহার জামাতার মৃত্যু। তাহার কন্যা নিজের বিশেষ সম্পত্তিটির অধিকার লাভ করিলেন। ইহা সচক্ষে দেখিয়া তিনিও পরলোক যাত্রার সময় কন্যার ইহলোক সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেলে। শ্যামাচরণ তখন বয়ঃপ্রাপ্ত, এমনকি তাহার বড় ছেলেটি তখন ভবানীর চেয়ে 1 বছরের বড়। শ্যামাচরণ নিজের ছেলেদের সঙ্গে একত্রেই ভবানীকে মানুষ করিতে লাগিলেন। ভবানীচরণের মাতার সম্পত্তি হইতে কখনো নিজে 1 পয়সা লন নাই এবং বৎসরে বৎসরে তাহার পরিষ্কার হিসাবটি তিনি বিমাতার নিকট দাখিল করিয়া তাহার রসিদ লইয়াছেন। ইহা দেখিয়া সকলেই তাহার সাধুতায় বস্তুত প্রায় সকলেই মনে করিয়াছিল এতটা সাধুতা অনাবশ্যক। এমনকি ইহা নির্বুদ্ধিতারই নামান্তর। অখণ্ড পৈতৃক সম্পত্তির একটি অংশ দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাতে পড়ে, ইহা গ্রামের লোকের কাহারও ভালো লাগে নাই। যদি শ্যামাচরণ ছল করিয়া এই দলিলটি কোনো কৌশলে বাতিল করিয়া দিতেন, তবে প্রতিবেশীরা তাহার পৌরুষের প্রশংসাই করিত এবং যে উপায়ে তাহা সুচারুরূপে সাধিত হইতে পারে তাহার পরামর্শদাতা প্রবীণ ব্যক্তিরও অভাব ছিল না। কিন্তু শ্যামাচরণ তাহাদের চিরকালীন পারিবারিক সত্ত্বকে অঙ্গহীন করিয়াও তাহার বিমাতার সম্পত্তিটিকে সম্পূর্ণ স্বতন্ত্র করিয়া রাখিল। এই কারণে এবং স্বভাবসিদ্ধ স্নেহশীলতাবশত বিমাতা ব্রজসুন্দরী শ্যামাচরণকে আপনার পুত্রের মতোই স্নেহ এবং বিশ্বাস করিতেন এবং তাহার সম্পত্তিটিকে শ্যামাচরণ অত্যন্ত পৃথক করিয়া দেখিতেন বলিয়া তিনি অনেকবার তাহাকে ভর্ৎসনা করিয়াছেন। বলিয়াছেন, বাবা, এ তো সমস্তই তোমাদের, এ সম্পত্তি সঙ্গে লইয়া আমি তো স্বর্গে যাইব না, এ তোমাদেরই থাকিবে, আমার এত হিসাবপত্র দেখিবার দরকার কি? শ্যামাচরণ সে কথায় কর্ণপাত করিতেন না। শ্যামাচরণ নিজের ছেলেদের কঠোর শাসনে রাখিতেন, কিন্তু ভবানীচরণের পরে তাহার কোনো শাসনই। ইহা দেখিয়া সকলেই এক বাক্যে বলিত, নিজের ছেলেদের চেয়ে ভবানীর প্রতি তাহার বেশি। এমনি করিয়া ভবানীর পড়াশোনা এবং বিষয় বুদ্ধি সম্বন্ধে চিরদিন শিশুর মতো থাকিয়া দাদার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তিনি বয়স কাটাইতে লাগিলেন। বিষয়কর্মে তাহাকে কোনোদিন চিন্তা করিতে হইত না, কেবল মাঝে মাঝে এক একদিন সই করিতে হইত। কেন সই করিতেছেন তাহা বুঝিবার চেষ্টা করিতেন না, কারণ চেষ্টা করিলে কৃতকার্য হইতে পারিতেন না। এদিকে শ্যামাচরণের বড় ছেলে তারাপদ সকল কাজে পিতার সহকারী রূপে থাকিয়া কাজে কর্মে পাকা হইয়া উঠিল। শ্যামাচরণের মৃত্যু হইলে তারাপদ ভবানীচরণকে কহিল, খুড়া মহাশয়, আমাদের আর একত্রে থাকা চলিবে না। কি জানি কোন দিন সামান্য কারণে মনান্তর ঘটিতে পারে, তখন সংসার ছাড়খাড় হইয়া যাইবে। পৃথক হইয়া কোনদিন নিজের বিষয় নিজেকে দেখিতে হইবে, এই কথা ভবানী স্বপ্নেও কল্পনা করেন নাই। যে সংসারে শিশুকাল হইতে তিনি মানুষ হইয়াছেন সেটাকে তিনি সম্পূর্ণ অখণ্ড বলিয়াই জানিতেন। তাহার যে কোন একটা জায়গায় জোড় আছে এবং সেই জোড়ের মুখে তাহাকে 2খানা করা যায়, সহসা সেই সংবাদ পাইয়া তিনি ব্যাকুল হইয়া পড়ে। বংশের সম্মানহানি এবং আত্মীয়দের মনোবেদনায় তারাপদকে যখন কিছুমাত্র বিচলিত করিতে পারিল না, তখন কেমন করিয়া বিষয় বিভাগ হইতে পারে সেই অসাধ্য চিন্তায় ভবানীকে প্রবৃত্ত হইতে হইল। তারাপদ তাহার চিন্তা দেখিয়া অত্যন্ত বিস্মিত হইয়া কহিলেন, খুড়া মহাশয়, কি কাণ্ড, আপনি এত ভাবিতেছেন কেন? বিষয় ভাগ তো হইয়াই আছে, ঠাকুরদা বাঁচিয়া থাকিতেই তো ভাগ করিয়া দিয়া গেছেন। ভবানী হতবুদ্ধি হইয়া কহিলেন, সত্য নাকি? আমি তো তাহার কিছু জানি না। তারাপদ কহিলেন, বিলক্ষণ, জানেন না তো কি, দেশশুদ্ধ লোক জানে। পাছে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ ঘটে, এই জন্য আলন্দি তালুক আপনাদের অংশে লিখিয়া দিয়া ঠাকুরদাদা প্রথম হইতেই আপনাদিগকে পৃথক করিয়া দিয়েছেন, সেইভাবেই তো এই পর্যন্ত চলিয়া আসিতেছে। ভবানীচরণ ভাবিলেন সকলই সম্ভব। জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি? তারাপদ কহিলেন, ইচ্ছে করে তো বাড়ি আপনারাই রাখতে পারেন। সদর মহকুমা যে কুঠি আছে সেটা পাইলেই আমাদের কোন রকম করিয়া চলিয়া যাইবে। তারাপদ এত অনায়াসে পৈতৃক বাড়ি ছাড়িতে প্রস্তুত হইলেন দেখিয়া তাহার ঔদার্যে তিনি বিস্মিত হইয়া গেলেন। তাহাদের সদর মহকুমার বাড়ি তিনি কোনোদিন দেখেন নাই এবং তাহার প্রতি তাহার
কিছুমাত্র মমতা ছিল না। ভবানী যখন তাহার মাতা ব্রজসুন্দরীকে সকল বৃত্তান্ত জানাইলেন, তিনি কপালে করাঘাত করিয়া বলিলেন, ওমা, সে কি কথা! আলন্দি তালুক তো আমার খোরপোশের জন্য আমি স্ত্রীধন স্বরূপে পাইয়াছিলাম। তাহার আয়ও তো তেমন বেশি নয়, কিন্তু পৈতৃক সম্পত্তিতে তোমার যে অংশ, সে তুমি পাইবে না কেন? ভবানী কহিলেন, তারাপদ বলে, পিতা আমাদিগকে ওই তালুক ছাড়া আর কিছুই দেন নাই। ব্রজসুন্দরী কহিলেন, সে কথা বলিলে আমি শুনিব কেন? কর্তা নিজের হাতে তাহার উইল 2 প্রস্থ লিখিয়াছিলেন, তাহার 1 প্রস্থ আমার কাছে রাখিয়াছেন। সে আমার সিন্ধুকই আছে। সিন্ধুক খোলা হইল, সেখানে আলন্দি তালুকের দানপত্র আছে, কিন্তু উইল নাই। উইল চুরি গিয়াছে। পরামর্শদাতাকে ডাকা হইল। লোকটি তাহার গুরু ঠাকুরের ছেলে, নাম বগলাচরণ। সকলেই বলে তাহার ভারী পাকা বুদ্ধ। তাহার বাপ গ্রামের মন্ত্রদাতা, আর ছেলেটি মন্ত্রণাদাতা। পিতা পুত্রের গ্রামের পরকাল ইহকাল ভাগাভাগি করিয়া লইয়াছে। অন্যের পক্ষে তাহার ফলাফল যেমনই হোক, তাহাদের নিজেদের পক্ষে কোনো অসুবিধা ঘটে নাই। বগলাচরণ কহিল, উইল নাই পাওয়া গেল, পিতার সম্পত্তিতে 2 ভাইয়ের তো সমান অংশ থাকিবেই। এমন সময় অপর পক্ষ হইতে একটা উইল বাহির, তাহাতে ভবানীচরণের অংশে কিছুই লেখে নাই। সমস্ত সম্পত্তি পৌত্রদিগকে দেওয়া হইয়াছে। তখন অভয়াচরণের পুত্র জন্মে নাই। বগলাকে কান্ডারি করিয়া ভবানী মকদ্দমার মহাসমুদ্রে পাড়ি দিলেন। বন্দরে আসিয়া লোহার সিন্দুকটি যখন পরীক্ষা করিয়া দেখিলেন, তখন দেখিতে পাইলেন লক্ষ্মী পেঁচার বাসা একেবারে সামান্য 2টি সোনার পালক খসিয়া পড়িয়া আছে। পৈতৃক সম্পত্তি অপর পক্ষের হাতে গেল। আর আলন্দি তালুকের যে ডগাটুকু মকদ্দমা খরচের বিনাশতল হইতে জাগিয়া রহিল, কোনো মতে তাহাকে আশ্রয় করিয়া থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা চলে না। পুরাতন বাড়িটা ভবানীচরণ পাইয়া মনে করিলেন, ভারী জিতিয়াছি। তারাপদর দল সদরে চলিয়া গেল। উভয় পক্ষের মধ্যে আর দেখা সাক্ষাৎ রহিল না। শ্যামাচরণের বিশ্বাসঘাতকতা ব্রজসুন্দরীকে শেলের মতো বাজিল। শ্যামাচরণ অন্যায় করিয়া কর্তার উইল চুরি করিয়া ভাইকে বঞ্চিত করিল এবং পিতার বিশ্বাস ভঙ্গ করিল, ইহা তিনি কোনো মতেই ভুলিতে পারিলেন না। তিনি যতদিন বাঁচিয়া ছিলেন, প্রতিদিনই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বারবার করিয়া বলিতেন, ধর্মে ইহা কখনোই সইবে না। ভবানীচরণকে প্রায় প্রতিদিনই এই বলিয়া আশ্বাস দিয়াছেন, আমি আইন আদালত কিছু বুঝি না। আমি তোমাকে বলিতেছি, কর্তার সে উইল কখনোই চিরদিনই চাপা থাকিবে না, সে তুমি নিশ্চয়ই ফিরিয়া পাইবে। বরাবর মাতার কাছে এই কথা শুনিয়া ভবানীচরণ মনে অত্যন্ত একটা ভরসা পাইলেন। তিনি নিজে অক্ষম বলিয়া এইরূপ আশ্বাস বাক্য তাহার পক্ষে অত্যন্ত সান্ত্বনার জিনিস। সতী সাধ্যের বাক্য ফলিবেই, যাহা তাহারই তাহা আপনি তাহার কাছে ফিরিয়া আসিবে, এই কথা তিনি নিশ্চয় স্থির করিয়া বসিয়া রহিল। মাতার মৃত্যুর পরে এ বিশ্বাস তাহার আরো দৃঢ় হইয়া উঠি, কারণ মৃত্যুর বিচ্ছেদের মধ্য দিয়া মাতার পূর্ণ তেজ তাহার কাছে আরো অনেক বড় করিয়া প্রতিভাত হইল। দারিদ্রের সমস্ত অভাব পীড়ন যেন তাহার গায়েই বাজিত। মনে হইত, এই যে অন্ন বস্ত্রের কষ্ট, এই যে পূর্বেকার চালচলনের ব্যত্যয়, এ যেন দুদিনের একটা অভিনয় মাত্র, এ কিছুই সত্য নহে। এই জন্য সাবেক ঢাকায় ধুতি ছিঁড়িয়া গেলে যখন কম দামের মোটা ধুতি তাহাকে কিনিয়া পরিতে হইল, তখন তাহার হাসি পাইল। পূজার সময় সাবেক কালের ধুমধাম চলিল না, নমনম করিয়া কাজ সারিতে হইল। অভ্যাগত জন এই দরিদ্র আয়োজন দেখিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া সাবেক কালের কথা পাড়িল। ভবানীচরণ মনে হাসিল। তিনি ভাবিলেন, ইহারা জানে না এই সমস্তই কেবল কিছুদিনের জন্য, তাহার পর এমন ধুম করিয়া পূজা হইবে যে ইহাদের চক্ষু স্থির হইয়া যাইবে। সেই ভবিষ্যতের নিশ্চিত সমারোহ তিনি এমনই প্রত্যক্ষের মতো দেখিতে পাইতেন যে বর্তমান দৈন্য তাহার চোখেই পড়িত না। এ সম্বন্ধে তাহার আলোচনা করিবার প্রথম মানুষটি ছিল নোটো চাকর। কতবার পূজোৎসবের দারিদ্রের মাঝখানে বসিয়া প্রভুভৃত্তে ভাবে সুদিনে কিরূপ আয়োজন করিতে হইবে তাহারে বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হইয়াছেন। এমনকি কাহাকে নিমন্ত্রণ করিতে হইবে না হইবে এবং কলিকাতা হইতে যাত্রার দল আনিবার প্রয়োজন আছে কিনা তাহা লইয়া উভয় পক্ষে ঘোরতর মতান্তর ও তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। স্বভাবসিদ্ধ অনদার্য বশত নটবিহারী সেই ভাবিকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায় ভবানীচরণের নিকট হইতে তীব্র ভর্ৎসনা লাভ করি। এরূপ ঘটনা প্রায়ই ঘটে। মোটের ওপরে বিষয় সম্পত্তি সম্বন্ধে ভবানীচরণের মনে কোনো প্রকার দুশ্চিন্তা ছিল না। কেবল তাহার একটিমাত্র উদ্বেগের কারণ ছিল, কে তাহার বিষয় ভোগ। আজ পর্যন্ত তাহার সন্তান হইল না। কন্যাদায়গ্রস্ত হিতৈষীরা যখন তাহাকে আরেকটি বিবাহ করিতে অনুরোধ করিত, তখন তাহার মন এক একবার চঞ্চল হইত। তাহার কারণ এ নয় যে নববধূ সম্বন্ধে তাহার বিশেষ শখ ছিল, বরঞ্চ সেবক ও অন্যের ন্যায় স্ত্রীকেও পুরাতনভাবেই তিনি প্রশস্ত বলিয়া গণ্য করিতেন। কিন্তু যাহার ঐশ্বর্য সম্ভাবনা আছে, তাহার সন্তান সম্ভাবনা না থাকা বিষম বিড়ম্বনা বলিয়াই তিনি জানিতেন। এমন সময় যখন তাহার পুত্র জন্মিল, তখন সকলেই বলিল,
এইবার ঘরের ভাগ্য ফিরিবে, তাহার সূত্রপাত হইয়াছে। স্বয়ং স্বর্গীয় কর্তা অভয়াচরণ আবার এই ঘরে জন্মিয়াছে। ঠিক সেই রকমেরই টানা চোখ। ছেলের কোষ্ঠীতে দেখা গেল গ্রহ নক্ষত্রে এমনভাবে যোগাযোগ ঘটিয়াছে যে হৃত সম্পত্তি উদ্ধার না হইয়া যায় না। ছেলে হওয়ার পর হইতে ভবানীচরণের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। এতদিন পর্যন্ত দারিদ্র্যকে তিনি নিতান্তই একটা খেলার মতো সকৌতুকে অতি অনায়াসেই বহন করিতেছিলেন, কিন্তু ছেলের সম্বন্ধে সে ভাবটি তিনি রক্ষা করিতে পারিলেন। সানেড়ির বিখ্যাত চৌধুরীদের ঘরে নির্বাণ প্রায় কুলপ্রদীপকে উজ্জ্বল করিবার জন্য সমস্ত গ্রহ নক্ষত্রের আকাশব্যাপী আনুকূল্যের ফলে যে শিশু ধরাধামে অবতীর্ণ হইয়াছে তাহার প্রতি তো একটা কর্তব্য আছে। আজ পর্যন্ত ধারাবাহিক কাল ধরিয়া এই পরিবারের পুত্র সন্তান মাত্রই আজন্মকাল যে সমাদর লাভ করিয়াছে, ভবানীচরণের জ্যেষ্ঠ পুত্রই প্রথম তাহা হইতে বঞ্চিত হইল। এ বেদনা তিনি ভুলিতে পারিলেন না। এ বংশের চিরপ্রাপ্য আমি যাহা পাইয়াছি, আমার পুত্রকে তাহা দিতে পারিলাম না। ইহা স্মরণ করিয়া তাহার মনে হইতে লাগিল আমি ইহাকে ঠকাইলাম। তাই কালীপদর জন্য অর্থব্যয় যাহা করিতে পারিলেন না, প্রচুর আদর দিয়া তাহা পূরণ করিবার চেষ্টা করি। ভবানীর স্ত্রী রাসমণি ছিলেন অন্য ধরনের মানুষ। তিনি সানিয়াড়ির চৌধুরীদের বংশ গৌরব সম্বন্ধে কোনোদিন উদ্বেগ অনুভব করেন নাই। ভবানী তাহা জানিতেন এবং ইহা লইয়া মনে মনেই তিনি ভাবিতেন যেরূপ সামান্য দরিদ্র বৈষ্ণব বংশে তাহার স্ত্রীর জন্ম, তাহাতে তাহার এই ত্রুটি ক্ষমা করাই উচিত। চৌধুরীদের মানমর্যাদা সম্পর্কে ঠিকমতো ধারণা করাই তাহার পক্ষে অসম্ভব। রাসমণি নিজেই তাহা স্বীকার করিতেন এবং বলিতেন, আমি গরিবের মেয়ে, মান সম্ভ্রমের ধার ধারি না। কালীপদ আমার বাঁচিয়া থাক, সেই আমার সকলের চেয়ে বড় ঐশ্বর্য। উইল আবার পাওয়া যাইবে এবং কালীপদের কল্যাণে এই বংশে লুপ্ত সম্পদের শূন্য নদীপথে আবার বান ডাকিবে, এসব কথায় তিনি একেবারে কানে দিতেন না। এমন মানুষই ছিল না যাহার সঙ্গে তাহার স্বামী হারানো উইল লইয়া আলোচনা না করিতেন। কেবল এই সকলের চেয়ে বড় মনের কথাটি তাহার স্ত্রীর সঙ্গে হইত না। দুই একবার তাহার সঙ্গে আলোচনার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কোন রস পাইলেন। অতীত মহিমা এবং ভাবী মহিমা এই দুইয়ের প্রতি তাহার স্ত্রী মনোযোগ মাত্র করিতেন না। উপস্থিত প্রয়োজনই তাহার সমস্ত চিত্তকে আকর্ষণ করিয়া রাখিয়াছিল। সে প্রয়োজনও বড় অল্প ছিল না। অনেক চেষ্টায় সংসার চালাইতে হইত, কেননা লক্ষ্যে চলিয়া গেলেও তাহার বোঝা কিছু কিছু পশ্চাতে ফেলিয়া যান। তখন উপায় থাকে না বটে, কিন্তু অপায় থাকিয়া যায়। এই পরিবারে আশ্রয় প্রায় ভাঙিয়া গিয়াছে, কিন্তু আশ্রিত দল এখনো তাহাদিওকে ছুটি দিতে চায় না। ভবানীচরণও তেমন লোক নহেন যে অভাবের ভয়ে কাহাকে বিদায় করিয়া দিবেন। এই ভাবগ্রস্ত ভাঙা সংসারটিকে চালাইবার ভার রাসমণি। কাহার কাছে তিনি বিশেষ কিছু সাহায্যও পান না, কারণ এই সংসারের সচ্ছল অবস্থার দিনে আশ্রিতরা সকলেই আরামে ও আলস্যেই দিন কাটাইয়া। চৌধুরী বংশের মহাবৃক্ষের তলে ইহাদের সুখসজ্জার উপরে ছায়া আপনি আসিয়া পড়িয়াছে। সেজন্য ইহাদের কাহাকেও কিছুমাত্র চেষ্টা করিতে হয় নাই। আজ ইহাদিওকে কোন প্রকার কাজ করিতে বলিলে ইহারা ভারী অপমান বোধ করে এবং রান্নাঘরের ধোঁয়া লাগিলেই ইহাদের মাথা ধরে, আর হাঁটাহাঁটি করিতে গেলেই কোথা হইতে এমন পোড়া বাতের ব্যামো আসিয়া অভিভূত করিয়া তোলে যে কবিরাজের বহুমূল্য তৈলেও রোগ উপশম হইতে চায় না। তাছাড়া ভবানীচরণ বলিয়া থাকেন, আশ্রয়ের পরিবর্তে যদি আশ্রিতের কাছ হইতে কাজ আদায় করা হয় তবে সে তো চাকরি করাইয়া লওয়া, তাহাতে আশ্রয়দানের মূল্যই চলিয়া যায়। চৌধুরীদের ঘরে এমন নিয়মই নহে, অতএব সমস্ত দায় রাসমণিরই ওপর। দিন রাত্রি নানা কৌশলে ও পরিশ্রমে এই পরিবারের সমস্ত অভাব তাহাকে গোপনে মিটাইয়া চলিতে হয়। এমন করিয়া দিন রাত্রি দৈন্যের সঙ্গে সংগ্রাম করিয়া টানাটানি করিয়া দরদস্তুর করিয়া চলিতে থাকিলে মানুষকে বড় কঠিন করিয়া তুলে। তাহার কমনীয়তা চলিয়া যায়। যাহাদের জন্য সে পদে পদে খাটিয়া মরে তাহারাই তাহাকে সহ্য করিতে পারে না। রাসমণি যে কেবল পাকশালায় অন্ন পাক করেন তাহা নহে, অন্যের সংস্থান ভারও অনেকটা তাহার উপর। অথচ সেই অন্ন সেবন করিয়া মধ্যাহ্নে যাহারা নিদ্রা দেন তাহারা প্রতিদিন সেই অন্নেরও নিন্দা করেন, অন্নদাতারও সুখ্যাতি করেন না। কেবল ঘরের কাজ নয়, তালুক ব্রহ্মত্র অল্প স্বল্প যা কিছু এখনো বাকি আছে তাহার হিসাবপত্র দেখা, খাজনা আদায়ের ব্যবস্থা করা সমস্তই রাসমণিকে করিতে হয়। তহসিল প্রভৃতি সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনোদিন ছিল না। ভবানীচরণের টাকা অভিমন্যুর ঠিক উল্টা। সে বাহির হইতেই জানে, প্রবেশ করিবার বিদ্যা তাহার জানা নাই। কোনোদিন টাকার জন্য কাহাকেও তাগিদ করিতে তিনি একেবারেই অক্ষ। রাসমণি নিজের প্রাপ্য সম্বন্ধে কাহাকেও সিকি পয়সা রেয়াত করেন না। ইহাতে প্রজারা তাহাকে নিন্দা করে, গোমস্তাগুলি পর্যন্ত তাহার সতর্কতার জ্বালায় অস্থির হইয়া তাহার বংশোচিত ক্ষুদ্রাসহায়তার কথা উল্লেখ করিয়া তাহাকে গালি দিতে ছাড়ে না। এমনকি তাহার স্বামীও তাহার কৃপণতা এবং কর্কশতাকে তাহাদের বিশ্ববিখ্যাত পরিবারের পক্ষে মানহানিজনক বলিয়া কখনো কখনো মৃদুস্বরে আপত্তি করিয়া থাকেন।
এই সমস্ত নিন্দা ও ভর্ৎসনা তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া নিজের নিয়মে কাজ করিয়া চলেন। দোষ সমস্তই নিজের ঘাড়েই লন। তিনি গরিবের ঘরের মেয়ে, তিনি বড় মানুষিয়ানার কিছুই বোঝেন না, এ কথা বারবার স্বীকার করিয়া ঘরে বাহিরে সকল লোকের কাছে অপ্রিয় হই আঁচলের প্রান্তটা কষিয়া কোমরে জড়াইয়া ঝড়ের বেগে কাজ করিতে থাকেন। কেউ তাহাকে বাধা দিতে সাহস করে না। স্বামীকে কোনোদিন তিনি কোনো কাজে ডাকা দূরে থাক, তাহার মনে মনে এই ভয় সর্বদা ছিল, পাছে ভবানীচরণ সহসা কর্তৃত্ব করিয়া কোনো কাজে হস্তক্ষেপ করিয়া বসে। তোমাকে কিছু করিতে হইবে না, এইসব কিছুতে তোমার থাকার প্রয়োজন নাই, এই বলিয়া সকল বিষয়ে স্বামীকে নিরুদ্যম করিয়া রাখাই তাহার একটা প্রধান চেষ্টা ছিল। স্বামীরও আজন্মকাল সেটা সুন্দররূপে অভ্যস্ত থাকাতে সে বিষয়ে স্ত্রীকে অধিক দুঃখ পাইতে হয় নাই। রাসমণির অনেক বয়স পর্যন্ত সন্তান হয় নাই। এই তাহার অকর্মণ্য সরল প্রকৃতির পরমুখাপেক্ষী স্বামীটিকে লইয়া তাহার পত্নী প্রেম এবং মাতৃস্নেহ দুই মিটিয়াছে। ভবানীকে তিনি বয়প্রাপ্ত বালক বলিয়াই দেখিতেন। কাজেই শাশুড়ির মৃত্যুর পর হইতে বাড়ির কর্তা এবং গৃহিণী উভয়েরই কাজ তাহাকে একলাই সম্পন্ন করিতে হইত। গুরু ঠাকুরের ছেলে এবং অন্যান্য বিপদ হইতে স্বামীকে রক্ষা করিবার জন্য তিনি এমনি কঠোরভাবে চলিতেন যে তাহার স্বামীর সঙ্গীরা তাহাকে ভারী ভয় করিত। প্রখরতা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলোর ধারটুকু একটু নরম করিয়া দিবেন এবং পুরুষ মণ্ডলীর সঙ্গে যথোচিত সংকোচ রক্ষা করিয়া চলিবেন, সেই নারী জনচিত সুযোগ তাহার ঘটিল। এই পর্যন্ত ভবানীচরণ তাহার বাধ্যভাবেই চলিতেছিলেন। কিন্তু কালীপদর সম্বন্ধে রাসমণিকে মানিয়া চলা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। তাহার কারণ এই, রাসমণি ভবানীর পুত্রটিকে ভবানীচরণের নজরে দেখিতেন। তাহার স্বামীর সম্বন্ধে তিনি ভাবিতেন, বেচারা কি করিবে, উহার দোষ, ও বড় মানুষের ঘরে জন্মিয়াছে, ওর তো উপায় নাই। এই জন্য তাহার স্বামী যে কোনরূপ কষ্ট স্বীকার করিবেন ইহা তিনি আশাই করিতে পারিবেন না। তাই সহস্র অভাব সত্ত্বেও প্রাণপণ শক্তিতে তিনি স্বামীর সমস্ত অভ্যস্ত প্রয়োজন যথাসম্ভব যোগাইয়া দিতেন। তাহার ঘরে বাহিরের লোকের সম্বন্ধে হিসাব খুবই কষা ছিল, কিন্তু ভবানীচরণের আহারে ব্যবহারে পারতপক্ষে সাবেক নিয়মের কিছুমাত্র ব্যত্যয় হইতে পারিত না। নিতান্ত টানাটানির দিনে যদি কোনো বিষয়ে কিছু ত্রুটি ঘটিত, তবে সেটা যে অভাববশত ঘটিয়াছে সে কথা তিনি কোনো মতেই স্বামীকে জানিতে, হয়তো বলিতেন, ওই রে, হতভাগা কুকুর খাবারে মুখ দিয়ে সমস্ত নষ্ট করে দিয়েছে বলিয়া নিজের কল্পিত অসতর্কতাকে ধিক্কার দিতেন। নয়তো লক্ষ্মী ছাড়া নোটের দোষেই নূতন কেনা কাপড়টা খোয়া গিয়াছে বলিয়া তাহার বুদ্ধির প্রতি প্রচুর অশ্রদ্ধা প্রকাশ করিতেন। ভবানীচরণ তখন তাহার প্রিয় ভৃত্যটির পক্ষাবলম্বন করিয়া গৃহিণীর ক্রোধ হইতে তাহাকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। এমনকি কখনো এমনও ঘটিয়াছে যে কাপড় গৃহিণী কেনেন নাই এবং ভবানীচরণ চক্ষেও দেখেন নাই, এবং যে কাল্পনিক কাপড়খানা হারাইয়া ফেলিয়াছে বলিয়া নটবিহারী অভিযুক্ত, ভবানীচরণ অম্লান মুখে স্বীকার করিয়াছেন যে সেই কাপড় নোটো তাহাকে কুঁচাইয়া দিয়াছে, তিনি তাহা পরিয়াছেন, এবং তাহার পর কি হইল সেটা হঠাৎ তাহার কল্পনা শক্তিতে যোগাইয়া উঠে। রাসমণি নিজেই সেটুকু পূরণ করিয়া বলিয়াছিলেন, নিশ্চয়ই তুমি তোমার বাহিরের বৈঠকখানার ঘরে ছাড়িয়া রাখিয়াছিলে, সেখানে যে খুশি আসে যায়, কে চুরি করিয়া লইয়াছে। ভবানীচরণের সম্বন্ধে এইরূপ ব্যবস্থা, কিন্তু নিজের ছেলেকে তিনি কোন অংশেই স্বামীর সমক বলিয়া গণ্য করিতেন না। সে তো তাহারই গর্ভের সন্তান, তাহার আবার কিসের বাবুয়ানা? সে হইবে শক্ত সমর্থ কাজের লোক, অনায়াসে দুঃখ সহিবে ও খাটিয়া খাইবে। তাহার এটা নইলে চলে না, ওটা নইলে অপমান বোধ হয়, এমন কথা কোনো মতেই শোভা পাইবে না। কালীপদ সম্বন্ধে রাসমণি খাওয়া পড়ায় মোটা রকমই বরাদ্দ করিয়া দিলেন। মুড়ি গুড় দিয়াই তাহার জলখাবার সারিলেন এবং কান মাথা ঢাকিয়া দোলাই পরাইয়া তাহার শীত নিবারণের ব্যবস্থা করে গুরু মহাশয়কে স্বয়ং ডাকিয়া বলিয়া দিলেন, ছেলে যেন পড়াশোনায় কিছুমাত্র শৈথিল্য করিতে না পারে, তাহাকে যেন বিশেষ রূপ শাসনে সংযত রাখিয়া শিক্ষা দেওয়া হয়। এইখানে বড় মুশকিল বাধিল। নিরীহ স্বভাব ভবানীচরণ মাঝে মাঝে বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু রাসমণি যেন তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। ভবানী প্রবল পক্ষের কাছে চিরদিনই হার মানিয়াছেন, এবারেও তাহাকে অগত্যা হার মানিতে হইল, কিন্তু মন হইতে তাহার বিরুদ্ধতা ঘুচিল না। এই ঘরের ছেলে দোলাই মুড়ি দিয়া গুড়মুড়ি খায়, এমন বিষদৃশ্য দৃশ্য দিনের পর দিন কি দেখা যায়? পূজার সময় তাহার মনে পড়ে কর্তাদের আমলে নূতন সাজসজ্জা পরিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন। পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেককালে তাহাদের বাড়ির ভৃত্যেরাও তাহাতে আপত্তি। রাসমণি স্বামীকে অনেক করিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছেন যে কালীপদকে যাহা দেওয়া যায় তাহাতেই সে খুশি হয়। সে তো সাবেক দস্তুরের কথা কিছু জানে না, তুমি কেন মিছিমিছি মন ভার করিয়া থাকো? কিন্তু ভবানী কিছুতেই ভুলিতে পারে না যে বেচারা কালীপদ আপন বংশের গৌরব জানে না বলিয়া তাহাকে ঠকানো হইত। বস্তুত
সামান্য উপহার পাইয়া সে যখন গর্বে ও আনন্দে নৃত্য করিতে করিতে তাহাকে ছুটিয়া দেখাইতে আসে, তখন তাহাতেই ভবানীচরণকে যেন আরো আঘাত করিতে থাকে। তিনি যে কিছুতেই দেখিতে পারেন না, তাহাকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। ভবানীচরণের মকদ্দমা চালাইবার পর হইতে তাহাদের গুরু ঠাকুরের ঘরে কিছু কিঞ্চিত অর্থ সমাগম হইয়াছে। তাহাতে সন্তুষ্ট না থাকিয়া গুরুপুত্রটি প্রতি বৎসর পূজার কিছু পূর্বে কলিকাতা হইতে নানা প্রকার চোখ ভোলানো সস্তা শৌখিন জিনিস আনাইয়া কয়েক মাসের জন্য ব্যবসা চালাইয়া থাকেন। অদৃশ্য কালি, ছিপ ছড়ি ছাতার একত্র সমবায়, ছবি আঁকা চিঠির কাগজ, নিলামে কেনা নানা রঙের পচা রেশম ও সাটিনের থান, কবিতা লেখা পাড়ওয়ালা শাড়ি প্রভৃতি লইয়া তিনি গ্রামের নরনারীর মন উতলা করিয়া দেন। কলিকাতার বাবুমহলে আজকাল এই সমস্ত উপকরণ না হইলে ভদ্রতা রক্ষা হয় না শুনিয়া গ্রামের উচ্চাভিলাষী ব্যক্তিমাত্রই আপনার গ্রাম্যতা ঘুচাইবার জন্য সাধ্যাতিরিক্ত ব্যয় করিতে ছাড়েন না। একবার বগলাচরণ একটা অত্যাশ্চর্য মেমের মূর্তি আনিয়াছিলেন। তাহার কোন এক জায়গায় দম দিলে মেম চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া প্রবল বেগে নিজেকে পাখা করিতে থাকে। এই বিজন পরায়ণ গ্রীষ্মকাতর মেম মূর্তিটির প্রতি কালীপদর অত্যন্ত লোভ জন্মে। কালীপদ তাহার মাকে বেশ চেনে, এই জন্য মার কাছে কিছু না বলিয়া ভবানীচরণের কাছে করুণ কণ্ঠে আবেদন। ভবানীচরণ তখনই উদারভাবে তাহাকে আশ্বস্ত করিলেন, কিন্তু তাহার দাম শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। টাকা কুড়ি আদায় করেন রাসমণি, তহবিল তাহার কাছে, খরচও তাহার হাত দিয়েই হয়। ভবানীচরণ ভিখারির মতো তাহার অন্নপূর্ণার দ্বারে গিয়ে উপস্থিত হইলেন। প্রথমে বিস্তর অপ্রাসঙ্গিক কথা আলোচনা করিয়া অবশেষে একসময় ধা করিয়া আপনার মনের ইচ্ছাটা বলিয়া ফেলিলেন। রাসমণি অত্যন্ত সংক্ষেপে বলিলেন, পাগল হয়েছ? ভবানীচরণ চুপ করিয়া খানিকক্ষণ ভাবিতে লাগিলেন। তাহার পর হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা দেখো, ভাতের সঙ্গে তুমি যে রোজ আমাকে ঘি আর পায়েস দাও, সেটার তো আর প্রয়োজন নেই। রাসমণি বলিলেন, প্রয়োজন নেই তো কি? ভবানীচরণ কহিলেন, কবিরাজ বলে ওতে পিত্তবৃদ্ধি হয়। রাসমণি তীক্ষ্ণভাবে মাথা নাড়িয়া কহিলেন, তোমার কবিরাজ তো সব জানে। ভবানীচরণ কহিলেন, আমি তো বলি রাতে আমার লুচি বন্ধ করে ভাতের ব্যবস্থা করে দিলে ভালো হয়, ওতে পেট ভার করে। রাসমণি কহিলেন, পেট ভার করে তো আজ পর্যন্ত তোমার কোনো অনিষ্ট হতে দেখলাম না, জন্ম থেকে তো লুচি খেয়েই মানুষ। ভবানীচরণ সর্বপ্রকার ত্যাগ স্বীকার করিতেই প্রস্তুত, কিন্তু সেদিকে ভারী কড়াক্কর। ঘিয়ের দর বাড়িতেছে, তবু লুচির সংখ্যা ঠিক সমানিয়া। মধ্যাহ্ন ভোজনে পায়েসটা যখন আছেই, তখন দইটা না দিলে কোনো ক্ষতি হয় না। কিন্তু বাহুল্য হইলেও এ বাড়িতে বাবুরা বরাবর দই পায়েস খাইয়া আসিয়াছেন। কোনদিন ভবানীচরণের ভোগে সেই চিরন্তন দধির অনটন দেখিলে রাসমণি কিছুতেই তাহা সহ্য করিতে পারেন না। অতএব গায়ে হাওয়া লাগানো সেই মেমমুট ভবানীচরণের দই পায়েস ঘি লুচির কোন ছিদ্রপথ দিয়া যে প্রবেশ করিবে, এমন উপায় দেখা গেল না। ভবানীচরণ তাহার গুরুপুত্রের বাসায় একদিন যেন নিতান্তই অকারণেই গেলেন এবং বিস্তর অপ্রাসঙ্গিক কথার পর সেই মেমের খবরটা জিজ্ঞাসা করি। তাহার বর্তমান আর্থিক দুর্গতির কথা বগলাচরণের কাছে গোপন থাকিবার কোনো কারণ নাই, তাহা তিনি জানেন। তবু আজ তাহার টাকা নাই বলিয়া ওই একটা সামান্য খেলনা তিনি তাহার ছেলের জন্য কিনিতে পারিতেছেন না, এই কথার আভাস দিতেও তাহার যেন মাথা ছিঁড়িয়া পড়িতে লাগিল। তবু দুঃসহ সংকোচকেও অধকৃত করিয়া তিনি তাহার চাদরের ভিতর হইতে কাপড়ে মোড়া একটি দামি পুরাতন জামিয়ার বাহির রুদ্ধপ্রায় কণ্ঠে কহিলেন, সময়টা কিছু খারাপ পড়েছে, নগদ টাকা হাতে বেশি নেই, তাই মনে করেছি এই জামিয়ারটি তোমার কাছে বন্ধক রেখে সেই পুতুলটা কালীপদের জন্য নিয়ে যাব। জামিয়ারের চেয়ে অল্প দামের কোনো জিনিস যদি হইত তবে বগলাচরণের বাধিত, কিন্তু সে জানিত এটা হজম করিয়া উঠিতে পারিবে না। গ্রামের লোকেরা তো নিন্দা করিবেই, তাহার উপরে রাসমণির রসনা হইতে যাহা বাহির হইবে তাহা সরস হইবে। জামিয়ারটিকে পুনরায় চাদরের মধ্যে গোপন করিয়া হতাশ হইয়া ভবানীচরণকে ফিরিতে। কালীপদ পিতাকে রোজ জিজ্ঞাসা করে, বাবা আমার সেই মেমের কি হলো? ভবানীচরণ রোজই হাসি মুখে বলেন, রোসো এখনই কি? সপ্তমীর পূজার দিন আগে আসুক। প্রতিদিনই মুখে হাসি টানিয়া আনা দুঃসাধ্যকর হইতে লাগিল। আজ চতুর্থ। ভবানীচরণ অসময়ে অন্তপুরে কি একটা ছুতা করিয়া গেলেন, যেন হঠাৎ কথা প্রসঙ্গে রাসমণিকে বলিয়া উঠিলেন, দেখো আমি কয়দিন থেকে লক্ষ্য করে দেখছি কালীপদর শরীরটা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রাসমণি কহিলেন, পালাই খারাপ হতে যাবে কেন? ওর তো আমি কোনো অসুখ দেখি না। ভবানীচরণ কহিলেন, দেখো নাই ও চুপ করে বসে থাকে, কি যেন ভাবে। রাসমণি কহিলেন, ও একদণ্ড চুপ করে বসে থাকলে তো আমি বাঁচতাম, ওর আবার কিসের ভাবনা? কোথায় কি দুষ্টামি করতে হবে সেই কথাই ভাবে। দুর্গ প্রাচীরের এদিকটাতেও কোনো দুর্বলতা দেখা গেল না। পাথরের উপর গোলার দাগও বসে। নিঃশ্বাস ফেলিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে ভবানীচরণ বাহিরে চলিয়া আসিলেন। একলা ঘরের দাওয়ায় বসিয়া
খুব কষিয়া তামাক খাইতে লাগিলেন। পঞ্চমীর দিনে তাহার পাতে দই পায়েস অমনি পড়িয়া রহিল। সন্ধ্যাবেলায় শুধু একটা সন্দেশ খাইয়া জল খাইলেন, লুচি ছুঁইতে পারিলেন না। বলিলেন ক্ষুধা একেবারেই নাই। এবারে দুর্গ প্রাচীরে মস্ত একটা ছিদ্র দেখা দিল। ষষ্ঠীর দিনে রাসমণি স্বয়ং কালীপদকে নিভৃতে ডাকিয়া লইয়া তাহার আদরের ডাকনাম ধরিয়া বলিলেন, ভেটু, তোমার এত বয়স হয়েছে, তবু তোমার অন্যায় আবদার ঘুচল না। ছি ছি, যেটা পাবার উপায় নেই সেটাকে লোভ করলে অর্ধেক চুরি করা হয়, তা জানো? কালীপদ নাকেশ্বরে কহিল, আমি কি জানি, বাবা যে বলেছেন ওটা আমাকে দেবেন। তখন বাবার বলার অর্থ কি রাসমণি তাহা কালীপদকে বুঝাইতে লাগিলেন। পিতার এই বলার মধ্যে যে কত স্নেহ, কত বেদনা, অথচ এই জিনিসটা দিতে হইলে তাহাদের দরিদ্র ঘরের কত ক্ষতি, কত দুঃখ, তাহা অনেক করিয়া বুঝ। রাসমণি এমন করিয়া কোনদিন কালীপদকে কিছু বুঝান নাই। তিনি যাহা করিতেন খুব সংক্ষেপে এবং জোরের সঙ্গেই করিতেন। কোনো আদেশকে নরম করিয়া তুলিবার আবশ্যকই তাহার ছিল না। সেই জন্য কালীপদকে তিনি যে আজ এমনই মিনতি করিয়া এত বিস্তারিত করিয়া কথা বলিতেছেন তাহাতে সে আশ্চর্য হইয়া গেল। এবং মাতার মনের এক জায়গায় যে কতটা দরদ আছে, বালক হইয়াও একরকম করিয়া সে তাহা বুঝিতে পারিল। কিন্তু মেমের দিক হইতে মন এক মুহূর্তে ফিরাইয়া আনা কত কঠিন, তাহা বয়স্ক পাঠকদের বুঝিতে কষ্ট হইবে না। তাই কালীপদ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া একটা কাঠি লইয়া মাটিতে আঁচড় কাটিতে লাগিল। তখন রাসমণি আবার কঠিন হইয়া উঠিলেন, কঠোর স্বরে কহিলেন, তুমি রাগী করো আর কান্নাকাটি করো, যা পাবার নয় তা কোনো মতেই পাবে না। এই বলিয়া আর বৃথার সময় নষ্ট না করিয়া দ্রুত পদে গৃহকর্মে চলিয়া গেলেন। কালীপদ বাহিরে গেল। তখন ভবানীচরণ একলা বসিয়া তামাক খাইতেছিলেন। দূর হইতে কালীপদকে দেখিয়াই তিনি তাড়াতাড়ি উঠিয়া যেন একটা বিশেষ কাজ আছে এমনিভাবে কোথায় চলিলেন। কালীপদ ছুটিয়া আসিয়া কহিল, বাবা, আমার সেই মেয়ে। আজ আর ভবানীচরণের মুখে হাসি বাহির হইল। কালীপদর গলা জড়াইয়া ধরিয়া কহিলেন, রসু বাবা, আমার একটা কাজ আছে, সেরে আসি, তারপরে সব কথা হবে। বলিয়া তিনি বাড়ির বাহির হইয়া পড়ি। কালীপদর মনে হইল তিনি যেন তাড়াতাড়ি চোখ হইতে জল মুছিয়া ফেলিলেন। তখন পাড়ার এক বাড়িতে পরীক্ষা করিয়া উৎসবের বাঁশির বায়না করা হইতে। সেই রসন চৌকিতে সকালবেলাকার করুণ সুরে শরতের নবীন রৌদ্র যেন প্রচ্ছন্ন অশ্রু ভারে ব্যথিত হইয়া উঠিত। কালীপদ তাহাদের বাড়ির দরজার কাছে দাঁড়াইয়া চুপ করিয়া পথের দিকে চাহিয়া রহিল। তাহার পিতা যে কোনো কাজে কোথাও যাইতেছেন না তাহা তাহার গতি দেখিয়েই বোঝা যায়। প্রতি পদক্ষেপেই তিনি যে একটা নৈরাশ্যের বোঝা টানিয়া টানিয়া চলিতেছেন এবং তাহা কোথাও ফেলিবার স্থান নাই তাহা তাহার পশ্চাৎ হইতেও স্পষ্ট দেখা যাইতেছে। কালীপদ অন্তঃপুরে ফিরিয়া আসিয়া কহিল, মা, আমার সেই পাখা করা মেম চাই না। মা তখন জাতি লইয়া ক্ষিপ্র হস্তে সুপারি কাটিতেছিলেন। তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। ছেলেতে মায়েতে সেইখানে বসিয়া কি একটা পরামর্শ হইয়া গেল তাহা কেহই জানিতে পারিল। জাতি রাখিয়া ধামা ভরা কাটা ও আকাটা সুপুরি ফেলিয়া রাসমণি তখনই বগলাচরণের বাড়ি চলিয়া গেলেন। আজ ভবানীচরণের বাড়ি ফিরিতে অনেক বেলা হইল। স্নান সারিয়া যখন তিনি খাইতে বসিলেন তখন তাহার মুখ দেখিয়া বোধ হইল আজও দধি পায়েসের সদ্গতি হইবে না, এমনকি মাছের মোড়াটা আজ সম্পূর্ণই বিড়ালের ভোগে লাগিবে। তখন দড়ি দিয়া মোড়া কাগজের একটা বাক্স লইয়া রাসমণি তাহার স্বামীর সম্মুখে আনিয়া উপস্থিত করি। আহারের পর যখন ভবানীচরণ বিশ্রাম করিতে যাইবেন তখনই এই রহস্যটা তিনি আবিষ্কার করিবেন, ইহাই রাসমণির ইচ্ছা ছিল। কিন্তু দধি পায়েস ও মাছের মুড়ার অনাদর দূর করিবার জন্য এখনই এটা বাহির করিতে। বাক্সের ভিতর হইতে সেই মেম মূর্তি বাহির হইয়া বিনা বিলম্বে প্রবল উৎসাহে আপন গ্রীষ্মতাপ নিবারণে লাগিয়া গেল। বিড়ালকে আজ হতাশ হইয়া ফিরিতে হইল। ভবানীচরণ গৃহিণীকে বলিলেন, আজ রান্নাটা বড় ভালো হয়েছে, অনেকদিন এমন মাছের ঝোল খাইনি, আর দইটা যে কি চমৎকার জমেছে সে আর কি বলবো। সপ্তমীর দিন কালীপদ তাহার অনেক দিনের আকাঙ্ক্ষার ধন পাইল। সেদিন সমস্ত দিন সে মেমের পাখা খাওয়া দেখিল। তাহার সমবয়সী বন্ধু বান্ধব দিগকে দেখাইয়া তাহাদের ঈর্ষার উদ্রেক করিল। অন্য কোন অবস্থায় হইলে সমস্তক্ষণ এই পুতুলের একঘেয়ে পাখা নাড়ায় সে নিশ্চয়ই একদিনেই বিরক্ত হইয়া যাইত। কিন্তু অষ্টমীর দিনেই এই প্রতিমা বিসর্জন দিতে হইবে জানিয়া তাহার অনুরাগ অটল হইয়া রহিল। রাসমণি তাহার গুরুপুত্রকে 2 টাকা নগদ দিয়া কেবল একদিনের জন্য এই পুতুলটি ভাড়া করিয়া আনিয়া অষ্টমীর দিনে কালীপদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সহস্তে বাক্স সমেত পুতুলটি বগলাচরণের কাছে ফিরাইয়া দিয়া আসি। এই একদিনের মিলনের সুখস্মৃতি অনেকদিন তাহার মনে জাগরুক হইয়া রহিল। তাহার কল্পনা লোকে পাখা চলার আর বিরাম রহিল। এখন হইতে কালীপদ মাতার মন্ত্রণার সঙ্গী হইয়া উঠিল এবং এখন হইতে ভবানীচরণ প্রতি বৎসরই এত সহজে এমন মূল্যবান পূজার উপহার কালীপদকে দিতে পারিতেন যে তিনি নিজেই আশ্চর্য হইয়া যাইতেন। পৃথিবীতে মূল্য না দিয়া যে কিছুই পাওয়া যায় না এবং সে মূল্য যে দুঃখের মূল্য, মাতার অন্তরঙ্গ হইয়া সে কথা কালীপদ প্রতিদিন যতই বুঝিতে পারিল
ততই সে দেখিতে দেখিতে যেন ভিতরের দিক হইতে বড় হইয়া উঠিতে লাগিল। সকল কাজেই এখন সে তার মাতার দক্ষিণ পার্শ্বে আসিয়া দাঁড়াইল। সংসারের ভার বহিতে হইবে, সংসারের ভার বাড়াইতে হইবে না, এ কথা বিনা উপদেশ বাক্যেই তাহার রক্তের সঙ্গে মিশিয়া গেল। জীবনের দায়িত্ব গ্রহণ করিবার জন্য তাহাকে প্রস্তুত হইতে হইবে, এই কথা স্মরণ রাখিয়া কালীপদ প্রাণপণে পড়িতে লাগিল। ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যখন সে ছাত্রবৃত্তি পাইল, তখন ভবানীচরণ মনে করিলেন আর বেশি পড়াশোনার দরকার নাই, এখন কালীপদ তাহাদের বিষয়কর্ম দেখায় প্রবৃত্ত হউক। কালীপদ মাকে আসিয়া কহিল, কলকাতায় গিয়ে পড়াশোনা করতে না পারলে তো? মা বলিলেন, হ্যাঁ সে তো ঠিক কথা বাবা, কলকাতায় তো যেতেই হবে। কালীপদ কহিল, আমার জন্য কোনো খরচ করতে হবে না, এই বৃত্তি দিয়েই চালিয়ে দেব, আর কিছু কাজকর্মেরও জোগাড় দেখে নেব। ভবানীচরণকে রাজি করাইতে অনেক কষ্ট পাইতে হল। দেখিবার মতো বিষয় সম্পত্তি যে কিছুই নাই, সে কথা বলিলে ভবানীচরণ অত্যন্ত দুঃখ বোধ করেন। তাই রাসমণিকে সেই যুক্তিটা চাপিয়া যাইতে হল। তিনি বলিলেন, কালীপদকে তো মানুষ হতে হবে, কিন্তু পুরুষানুক্রমেও কোনোদিন সানিয়াড়ির বাহিরে না গিয়েই তো চৌধুরীরা এতকাল মানুষ হইয়া। বিদেশকে তাহারা জমপুরীর মতো ভয় করেন। কালীপদর মতো বালককে একলা কলিকাতায় পাঠাইবার প্রস্তাব মাত্র কি করিয়া কাহারও মাথায় আসিতে পারে তিনি ভাবিয়া পাইলেন না। অবশেষে গ্রামের সর্বপ্রধান বুদ্ধিমান ব্যক্তি বগলাচরণ পর্যন্ত রাসমণির মতে মত দিল। সে বলিল, কালীপদ একদিন উকিল হয়ে সেই উইল চুরির ফাঁকির শোধ দেবে, এ তার ভাগ্যের লিখন, অতএব কলকাতায় যাওয়া থেকে তাকে বারণ করো না। এই কথা শুনিয়া ভবানীচরণ অনেকটা সান্ত্বনা পাইলেন। গামছায় বাঁধা পুরনো সমস্ত নথি বাহির করিয়া উইল চুরি লইয়া কালীপদের সঙ্গে বারবার আলোচনা করিতে লাগিলেন। সম্প্রতি মাতার মন্ত্রীর কাজটা কালীপদ বেশ বিচক্ষণতার সঙ্গেই চালাইতেছে, কিন্তু পিতার মন্ত্রণা সভায় সে জোর পাইল না। কেননা তাহাদের পরিবারের এই প্রাচীন অন্যায়টা সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উত্তেজনা ছিল না। তবু সে পিতার কথায় সায় দিয়া গেল। সীতাকে উদ্ধার করিবার জন্য বীর শ্রেষ্ঠ রাম যেমন লঙ্কায় যাত্রা করিয়াছিলেন, কালীপদর কলিকাতায় যাত্রাকেও ভবানীচরণ তেমনি খুব বড় করিয়া দেখিলেন। সে কেবল সামান্য পাশ করার ব্যাপার নয়, ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরাইয়া আনিবার আয়োজন। কলিকাতায় যাইবার আগের দিন রাসমণি কালীপদর গলায় একটি রক্ষা কবচ ঝুলাইয়া দিলেন এবং তাহার হাতে একটি 50 টাকার নোট দিয়া বলিয়া দিলেন, এই নোটটি রাখিও, আপদে বিপদে প্রয়োজনের সময় কাজে লাগিবে। সংসার খরচ হইতে অনেক কষ্টে জমানো এই নোটটিকেই কালীপদ যথার্থ পবিত্র কবচের ন্যায় জ্ঞান করিয়া গ্রহণ। এই নোটটিকে মাতার আশীর্বাদের মতো সে চিরদিন রক্ষা করিবে, কোনোদিন খরচ করিবে না, এই সে মনে মনে সংকল্প। ভবানীচরণের মুখে উইল চুরির কথাটা এখন আর তেমন শোনা যায় না। এখন তাহার একমাত্র আলোচনার বিষয় কালীপদ। তাহারই কথা বলিবার জন্য তিনি সমস্ত পাড়া ঘুরিয়া বেড়ান। তাহার চিঠি পাইলে ঘরে ঘরে তাহা পড়িয়া শুনাইবার উপলক্ষে নাক হইতে চশমা আর নামিতে চায় না। কোনোদিন এবং কোন পুরুষে কলিকাতায় যান নাই বলিয়াই কলিকাতার গৌরব বোধে তাহার কল্পনা অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল। আমাদের কালীপদ কলিকাতায় পড়ে এবং কলিকাতার কোনো সংবাদই তাহার অগোচর নাই। এমনকি হুগলির কাছে গঙ্গার উপর দ্বিতীয় আরেকটা পুল বাঁধা হইতেছে, এই সমস্ত বড় বড় খবর তাহার কাছে নিতান্ত ঘরের কথা মাত্র। শুনেছ ভায়া, গঙ্গার উপর আরেকটা যে পুল বাঁধা হচ্ছে, আজই কালীপদর চিঠি পেয়েছি, তাতে সমস্ত খবর লিখেছে বলিয়া চশমা খুলিয়া তাহার কাজ ভালো করিয়া মুছিয়া চিঠিখানা অতি ধীরে ধীরে আদ্যপান্ত প্রতিবেশীকে পড়িয়া শুনাইলেন। দেখছ ভায়া, কালে কালে কতই যে কি হবে তার ঠিকানা নেই। শেষকালে গঙ্গার উপর দিয়ে ধুলো পায় কুকুর শিয়ালগুলো পার হয়ে যাবে। কলিতে এও ঘটল। গঙ্গার এইরূপ মাহাত্ম খর্ব নিঃসন্দেহে শোচনীয় ব্যাপার, কিন্তু কালীপদ যে কলিকালের এত বড় একটা জয়বার্তা তাহাকে লিপিবদ্ধ করিয়া পাঠাইয়াছে এবং গ্রামের নিতান্ত অজ্ঞ লোকেরা এই খবরটা তাহারই কল্যাণে জানিতে পারিয়াছে, সেই আনন্দে তিনি বর্তমান যুগে জীবের অসীম দুর্গতির দুশ্চিন্তাও অনায়াসে ভুলিতে পারিলেন। যাহার দেখা পাইলেন তাহারই কাছে মাথা নাড়িয়া কহিলেন, আমি বলে দিচ্ছি, গঙ্গার বেশি দিন নেই। মনে মনে এই আশা করিয়া রহিলেন, গঙ্গা যখনই যাইবার উপক্রম করিবেন তখনই সেই খবরটা সর্বপ্রথমে কালীপদর চিঠি হইতেই পাওয়া যায়। এদিকে কলিকাতায় কালীপদ বহু কষ্টে পরের বাসায় থাকিয়া ছেলে পড়াইয়া রাত্রে হিসাবের খাতা নকল করিয়া পড়াশোনা চালাইতে লাগিল। কোন মতে এন্ট্রান্স পরীক্ষা পার হইয়া পুনরায় সে বৃত্তি পাইল। এই আশ্চর্য ঘটনা উপলক্ষে সমস্ত গ্রামের লোককে প্রকাণ্ড একটা ভোজ দিবার জন্য ভবানীচরণ ব্যস্ত হইয়া পড়িলেন। তিনি ভাবিলেন, তরিত প্রায় কুলে আসিয়া ভিড়, সেই সাহসে এখন হইতে মন খুলিয়া খরচ করা যাইতে পারে। রাসমণির কাছ হইতে কোনো উৎসাহ না পাওয়াতে ভোজটা বন্ধ রহিল। কালীপদ এবার কলেজের কাছে একটি মেসে আশ্রয় পাইল। মেসের যিনি অধিকারী তিনি তাহাকে নিচের তলার একটি অব্যবহার্য ঘরে থাকিতে, কালীপদ বাড়িতে তাহার ছেলেকে পড়াইয়া দুবেলা খাইতে পায়
এবং মেসের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে তাহার বাসা। ঘরটার একটা মস্ত সুবিধা এই যে সেখানে কালীপদর ভাগই কেহ ছিল না। সুতরাং যদিচ সেখানে বাতাস চলিত না, তবু পড়াশোনা অবাধিত যেমনই হোক সুবিধা অসুবিধা বিচার করিবার অবস্থা কালীপদর নহে। এই মেসে যাহারা ভাড়া দিয়া বাস করে, বিশেষত যাহারা দ্বিতীয় তলের উচ্চ লোকে থাকে, তাহাদের সঙ্গে কালীপদর কোনো সম্পর্ক নাই। কিন্তু সম্পর্ক না থাকিলেও সংঘাত হইতে রক্ষা পাওয়া যায় না। উচ্চের বজ্রাঘাত নিম্নের পক্ষে কতদূর প্রাণান্তিক কালীপদর তাহা বুঝিতে বিলম্ব। এই মেসের উচ্চ লোকে ইন্দ্রের সিংহাসন যাহার, তাহার পরিচয় আবশ্যক। তাহার নাম শৈলেন্দ্র। সে বড় মানুষের ছেলে। কলেজে পড়িবার সময় মেসে থাকা তাহার পক্ষে অনাবশ্যক, তবু সে মেসে থাকিতে ভালোবাসে। তাহাদের বৃহৎ পরিবার হইতে কয়েকজন স্ত্রী ও পুরুষ জাতীয় আত্মীয়কে আনাইয়া কলিকাতায় একটা বাসা ভাড়া করিয়া থাকিবার জন্য বাড়ি হইতে অনুরোধ আসিয়াছিল। সে তাহাতে কোনো মতেই রাজি হয় নাই। সে কারণ দেখাইয়াছিল যে বাড়ির লোকজনের সঙ্গে থাকিলে তাহার পড়াশোনা টিকবে না। কিন্তু আসল কারণটা তাহা নয়। শৈলেন্দ্র লোকজনের সঙ্গ খুবই ভালোবাসে, কিন্তু আত্মীয়দের মুশকিল যে কেবলমাত্র তাহাদের সঙ্গটি লইয়া খালাস পাওয়া যায় না। তাহাদের নানা দায় স্বীকার করিতে হয়। তাহার সম্বন্ধে এটা করিতে নাই, তাহার সম্বন্ধে ওটা না করিলে অত্যন্ত নিন্দার কথা। এই জন্য শৈলেন্দ্রের পক্ষে সকলের চেয়ে সুবিধার জায়গা, সেখানে লোক যথেষ্ট আছে, অথচ তাহার উপর তাহাদের কোনো ভার নাই। তাহারা আসে যায়, হাসে, কথা কয়। তাহারা নদীর জলের কেবলই বহিয়া চলিয়া যায়, অথচ কোথাও লেশ মাত্র দ্রু রাখেন। শৈলেন্দ্রের ধারণা ছিল সে লোক ভালো, যাহাকে বলে সহৃদয়। সকলেই জানেন এই ধারণাটির মস্ত সুবিধা এই যে নিজের কাছে ইহাকে বজায় রাখিবার জন্য ভালো লোক হইবার কোনো দরকার পড়ে না। অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মত, তাহাকে নিতান্তই অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া রাখা যায়। কিন্তু শৈলেন্দ্রের ব্যয় করিবার সামর্থ্য ও প্রবৃত্তি, এই জন্য আপনার অহংকারটাকে সে সম্পূর্ণ বিনা খরচে চড়িয়া খাইতে দিত। দামি খোরাক দিয়া তাহাকে সুন্দর সুসজ্জিত করিয়া রাখিয়াছি। বস্তুত শৈলেন্দ্রের মনে যথেষ্ট দয়া আছে। লোকের দুঃখ দূর করিতে সে সত্যই ভালোবাসিত, কিন্তু এত ভালোবাসিত যে যদি কেহ দুঃখ দূর করিবার জন্য তাহার শরণাপন্ন না হইত, তাহাকে সে বিধিমতে দুঃখ না দিয়া ছাড়িত। তাহার দয়া যখন নির্দয় হইয়া উঠিত, তখন বড় ভীষণ আকার ধারণ। মেসের লোকদিগকে থিয়েটার দেখানো, পাঠা খাওয়ানো, টাকা ধার দিয়া সেই কথাটাকে সর্বদা মনে করিয়া না রাখা তাহার দ্বারা প্রায়ই। নবপরিণীত মুগ্ধ যুবক পূজার ছুটিতে বাড়ি যাইবার সময় কলিকাতার বাসা খরচ সমস্ত শোধ করিয়া যখন নিঃস্ব হইয়া পড়িত, তখন বধূর মনোহরণের উপযোগী শৌখিন সাবান এবং এসেন্স আর তারই সঙ্গে এক আধখানি হালের আমদানি বিলাতি ছিটের জ্যাকেট সংগ্রহ করিবার জন্য তাহাকে অত্যন্ত বেশি দুশ্চিন্তায় পড়িতে। শৈলেনের সুরুচির উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সে বলিত, তোমাকে কিন্তু ভাই পছন্দ করে দিতে হবে। দোকানে তাহাকে সঙ্গে করিয়া লইয়া নিজে নিতান্ত সস্তা এবং বাজে জিনিস বাছিয়া তুলি। তখন শৈলেন তাহাকে ভর্ৎসনা করিয়া বলিত, আরে ছি ছি, তোমার কিরকম পছন্দ বলিয়া সবচেয়ে শৌখিন জিনিসটি টানিয়া তুলিত। দোকানদার আসিয়া বলিত, হ্যাঁ, ইনি জিনিস চেনেন বটে। খরিদ্দার দামের কথা আলোচনা করিয়া মুখ বিমর্ষ করিতেই শৈলেন দাম চুকাইবার অকিঞ্চিৎকর ভারটা নিজেই লইত। অপরপক্ষের ভুয়ো ভুয়ো আপত্তিতেও কর্ণপাত করিত। এমনই করিয়া যেখানে শৈলেন ছিল সেখানে সে চারদিকের সকলেরই সকল বিষয়ে আশ্রয় শুরু হইয়া উঠিয়াছিল। কেহ তাহার আশ্রয় স্বীকার না করিলে তাহার সেই ঔদ্ধত্য সে কোনো মতেই সহ্য করিতে পারিত না। লোকের হিত করিবার শখ তাহার এতই প্রবল। বেচারা কালীপদ নিচের স্যাঁতস্যাঁতে ঘরে ময়লা মাদুরের উপর বসি একখানা ছেঁড়া গেঞ্জি পরিয়া বইয়ের পাতায় চোখ গুজিয়া দুলিতে দুলিতে পড়া মুখ যেমন করিয়া হোক তাহাকে স্কলারশিপ পাইতেই হইত। মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে মাথার দিব্যিদিয়া বলিয়া দিয়াছিলেন, বড় মানুষের ছেলের সঙ্গে মেশামেশি করিয়া সে যেন আমোদ প্রমোদে মাতিয়া না ওঠে। কেবল মাতার আদেশ বলিয়া নহে, কালীপদকে যে দৈন্য স্বীকার করিতে হইয়াছিল তাহা রক্ষা করিয়া বড় মানুষের ছেলের সঙ্গে মেলা তাহার পক্ষে অসম্ভব ছিল। সে কোনোদিন শৈলেনের কাছে ঘেঁষে নাই, এবং যদিও সে জানিত শৈলেনের মন পাইলে তাহার প্রতিদিনের অনেক দুরূহ সমস্যা এক মুহূর্তেই সহজ হইয়া যাইতে পারে, তবু কোনো কঠিন সংকটেও তাহার প্রসাদ লাভের প্রতি কালীপদর লোভ আকৃষ্ট হয় নাই। সে আপনার অভাব লইয়া আপনার দারিদ্র্যের নিভৃত অন্ধকারের মধ্যে প্রচ্ছন্ন হইয়া বাস করে গরিব হইয়া তবু দূরে থাকিবে। শৈলেন এই অহংকারটা কোনো মতেই সহিতে পারিল না।
তাছাড়া অশনে বসনে কালীপদর দারিদ্রতা এতই প্রকাশ্য যে তাহা নিতান্তই দৃষ্টি। তাহার অত্যন্ত দিনহীন কাপড়চোপ এবং মশারি বিছানা যখনই দোতলার সিঁড়ি উঠে চোখে পড়িত, তখনই সেটা যেন একটা অপরাধ বলিয়া মনে বাজি। ইহার পরে তাহার গলায় তাবিজ ঝুলানো এবং সে 2 সন্ধ্যা যথাবিধি আননি। তাহার এই সকল অদ্ভুত গ্রাম্যতা উপরের দলের পক্ষে বিষম হাস্য। শৈলেনের পক্ষের 2-1টি লোক এই নিভৃতবাসী নিরীহ লোকটির রহস্য উদ্ঘাটন করিবার জন্য 2-4 দিন তাহার ঘরে আনাগত, কিন্তু এই মুখ চোরা মানুষের মুখ তাহারা খুঁজতে পারিল। তাহার ঘরে বেশিক্ষণ বসিয়া থাকা সুখকর নহে, স্বাস্থ্যকর তো নয়, কাজেই ভঙ্গ দিতে। তাহাদের পাঁঠার মাংসের ভোজে এই অকিঞ্চনকে একদিন আহ্বান করিলে সে নিশ্চয় কৃতার্থ, এই কথা মনে করিয়া অনুগ্রহ করিয়া একদা নিমন্ত্রণ পত্র পাঠানো হইল। কালীপদ জানাইল ভোজের ভোজ্য সহ্য করা তাহার সাধ্য, তাহার অভ্যাস। এই প্রত্যাখ্যানের দলবল সমেত শৈলেন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ওঠে। কিছুদিন তাহার ঠিক উপরের ঘরটাতে এমনই ধূপধাপ শব্দ ও সবেগে গান বাজনা চলিতে লাগিল যে কালীপদর পক্ষে পড়ায় মন দেওয়া অসম্ভব হই। দিনের বেলায় সে যথাসম্ভব গোল দিঘিতে এক গাছের তলে বই লইয়া পড়া করি এবং রাত্রি থাকিতে উঠিয়া খুব ভোরের দিকে একটা প্রদীপ জ্বালিয়া অধ্যয়নে মুখ। কলিকাতায় আহার ও বাসস্থানের কষ্টে এবং অতি পরিশ্রমে কালীপদর একটা মাথা ধরার ব্যাম উপসর্গ জুট। কখনো কখনো এমন হইত 3-4 দিন তাহাকে পড়িয়া থাকিতে হইত। সে নিশ্চয় জানিত এই সংবাদ পাইলে তাহার পিতা তাহাকে কখনোই কলিকাতায় থাকিতে দিবেন না এবং তিনি ব্যাকুল হইয়া হয়তোবা কলিকাতা পর্যন্ত ছুটিয়া আসি। ভবানীচরণ জানিতেন কালীপদ কলিকাতায় এমন সুখে আছে যাহা গ্রামের লোকের পক্ষে কল্পনা করাও অসম্ভব। পাড়াগায়ে যেমন গাছপালা ঝোপঝাড় আপনি জন্মে, কলিকাতার হাওয়ায় সর্বপ্রকার আরামের উপকরণ যেন সেইরূপ আপনি নয় এবং সকলেই তাহার ফলভোগ করিতে পারে, এইরূপ তাহার একটা ধারণা ছিল। কালীপদ কোন মতেই তাহার সে ভূত ভাঙে নাই। অসুখের অত্যন্ত কষ্টের সময়ও সে একদিনও পিতাকে পত্র লিখিয়া ছাড়ে নাই। কিন্তু এইরূপ পীড়ার দিনে শৈলেনের দল যখন গোলমাল করিয়া ভূতের কাণ্ড করিতে থাকিত, তখন কালীপদর কষ্টে সীমা থাকিত না। সে কেবল এপাশ ওপাশ করিত এবং জনশূন্য ঘরে পড়িয়া মাতাকে ডাকিত ও পিতাকে স্মরণ করিত। দারিদ্র্যের অপমান ও দুঃখ এইরূপে যতই সে ভোগ করিত, ততই ইহার বন্ধন হইতে তাহার পিতামাতাকে মুক্ত করিবে এই প্রতিজ্ঞা তাহার মনে কেবলই দৃঢ় হইয়া উঠে। কালীপদ নিজেকে অত্যন্ত সংকুচিত করিয়া সকলের লক্ষ্য হইতে সরাইয়া রাখিতে চেষ্টা করি, কিন্তু তাহাতে উৎপাত কিছুমাত্র কমিল। কোনদিন বা সে দেখিল তাহার চীনাবাজারের পুরাতন সস্তা জুতার এক পাটির পরিবর্তে একটি অতি উত্তম বিলাতি জুতার পাটি। এরূপ বিসদৃশ্য জুতা পরিয়া কলেজে যাওয়াই অসম্ভব। সে এই সম্বন্ধে কোনো নালিশ না করিয়া পরের জুতার পাটি ঘরের বাহিরে রাখিয়া দিল এবং জুতা মেরামতওয়ালা মুচির নিকট হইতে অল্প দামের পুরাতন জুতা কিনি কাজ চালাইতে লাগিল। একদিন উপর হইতে একজন ছেলে হঠাৎ কালীপদর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ভুলে আমার ঘর হইতে সিগারেটের কেসটা নিয়ে এসেছেন? আমি কোথাও খুঁজে পাচ্ছি। কালীপদ বিরক্ত হইয়া বলিল, আমি আপনাদের ঘরে যাইনি, এই যে এখানেই আছে। বলিয়া সেই লোকটি ঘরের এক কোণ হইতে মূল্যবান একটি সিগারেটের কেস তুলিয়া লইয়া আর কিছু না বলিয়া উপরে চলিয়া গেল। কালীপদ মনে মনে স্থির করিল, এফএ পরীক্ষায় যদি ভালো রকম বৃত্তি পাই তবে এই মেস ছাড়িয়া চলিয়া যাইব। মেসের ছেলেরা মিলিয়া প্রতি বছর ধুম করিয়া সরস্বতী পূজা করে। তাহার ব্যয়ের প্রধান অংশ শৈলেন বহন করে, কিন্তু সকল ছেলেই চাঁদা দিয়া থাকে। গত বছর নিতান্তই অবজ্ঞা করিয়া কালীপদর কাছে কেহ চাঁদা চাহিতেও আসেন। এই বছর কেবল তাহাকে বিরক্ত করিবার জন্যই তাহার নিকট চাঁদার খাতা আনিয়া। যে দলের নিকট হইতে কোনদিন কালীপদ কিছুমাত্র সাহায্য লয় নাই, যাহাদের প্রায় নিত্য অনুষ্ঠিত আমোদ প্রমোদে যোগ দিবার সৌভাগ্য সে একেবারে অস্বীকার করিয়াছে, তাহারা যখন কালীপদর কাছে চাঁদার সাহায্য চাহিতে আসিল, তখন জানি না সে কি মনে করিয়া 5টা টাকা দিয়া ফেলিল। 5 টাকা শৈলেন তাহার দলের লোক কাহারও নিকট হইতে পায় নাই। কালীপদর দারিদ্র্যের কৃপণতায় এ পর্যন্ত সকলেই তাহাকে অবজ্ঞা করিয়া আসিয়া, কিন্তু আজ তাহার এই 5 টাকা দান তাহাদের একেবারে অসহ্য হইল। উহার অবস্থা যে কিরূপ তা তো আর তাহাদের অগোচর নাই। তবে উহার এত বড়াই কি, ও যে দেখি সকলকে টেক্কা দিতে চায়। সরস্বতী পূজা ধুম করিয়া হইল। কালীপদ যে 5টা টাকা দিয়াছিল তাহা না দিলেও কোন ইতর বিশেষ হইত না, কিন্তু কালীপদর পক্ষে সে কথা বলা চলে না। পরের বাড়িতে তাহাকে খাইতে হইত, সকল দিন সময় মতো আহার জুটিত না। তাছাড়া পাকশালার ভৃত্যরাই তাহার ভাগ্য বিধাতা। সুতরাং ভালো মন্দ কম বেশি সম্বন্ধে কোনো অপ্রিয় সমালোচনা না করিয়া জল খাবারের জন্য কিছু সম্বল তাহাকে হাতে রাখিতেই হইত। সেই সঙ্গতিটুকু গাঁদা ফুলের শুষ্ক স্তূপের সঙ্গে বিসর্জিত দেবী প্রতিমার পশ্চাতে অন্তর্ধান করি। কালীপদর মাথা ধরার উৎপাত বাড়িয়া উঠিল। এবার সে পরীক্ষায় ফেল করিল না বটে,
কিন্তু বৃত্তি পাইল না। কাজে পড়িবার সময় সংকোচ করিয়া তাহাকে আরো একটি টিউশনের জোগাড় করিয়া লইতে এবং বিস্তর উপদ্রব সত্ত্বেও বিনা ভাড়ার বাসাটুকু ছাড়িতে পারিল। উপরিতলবাসীরা আশা করিয়াছিল এবার ছুটির পর নিশ্চয়ই কালীপদ এ মেসে আর আসিবে না, কিন্তু যথাসময়ে তাহার সেই নিচের ঘরটার তালা খুলিয়া গেল। ধুতির ওপর সেই তাহার চিরকিলের চেক কাটা চায়নাকোট পরিয়া কালীপদ কোটরের মধ্যে প্রবেশ করি এবং একটি ময়লা কাপড়ে বাঁধা মস্ত পুঁটুলি সমেত টিনের বাক্স নামাইয়া রাখিয়া শেয়ালদহের মুটে তাহার ঘরের সম্মুখে উবু হইয়া বসিয়া অনেক বাদ প্রতিবাদ করিয়া ভাড়া চুকাইয়া লইল। ওই পুঁটুলিটার গর্ভে নানা হাড়ি ভাণ্ডের মধ্যে কালীপদর মা কাঁচা আম, চালতা প্রভৃতি উপকরণে নানা প্রকার মুখরোচক পদার্থ তৈরি করে নিজে সাজাইয়া দিয়াছেন। কালীপদ জানিত তাহার অবর্তমানে কৌতুক পরায়ণ উপরতলার দল তাহার ঘরে প্রবেশ করিয়া থাকে। তাহার আর কোনো ভাবনা ছিল না, কেবল তাহার বড় শঙ্ক ছিল পাছে তাহার পিতামাতার কোন স্নেহের নিদর্শন এই বিদ্রুপকারীদের হাতে পড়ে। তাহার মা তাহাকে যে খাবার জিনিস দিয়াছেন এ তাহার পক্ষে অমৃত, কিন্তু এ সমস্তই তাহার দরিদ্র গ্রাম্য ঘরের আদরের যে আধারে সেগুলি ময়দা দিয়া আটা, সরা ঢাকা হাড়ি। তাহার মধ্যেও শহরের ঐশ্বর্য সজ্জার কোন নাই। তাহা কাচের পাত্র নয়, তাহা চীনামাটির ভাণ্ডও নহে। কিন্তু এইগুলিকে কোন শহরের ছেলে যে অবজ্ঞা করিয়া দেখিবে ইহা তাহার পক্ষে একেবারে। আগের বারে তাহার এই সমস্ত বিশেষ জিনিসগুলিকে তক্তপোষের নিচে পুরাতন খবরের কাগজ প্রভৃতি চাপা দিয়া প্রচ্ছন্ন করিয়া রাখে। এবারে তালা চাবির আশ্রয় রইল। যখন সে 5 মিনিটের জন্যও ঘরের বাহিরে যাইত, ঘরে তালা বন্ধ করিয়া যাইত। এটা সকলেরই চোখে লাগিল। শৈলেন বলিল, ধনরত্ন তো বিস্তর, ঘরে ঢুকিলে চোরের চোখে জল আসে, সেই ভয়ে ঘরে ঘন ঘন তালা পড়ছে। একেবারে দ্বিতীয় ব্যাংক ও বেঙ্গল হয়ে উঠল দেখছি। আমাদের কাউকে বিশ্বাস নেই, পাছে ওই পাবনার সিটের চায়না কোটের লোভ সামলাতে না পারি। ও রাধু, ওকে একটা ভদ্রগোছের নতুন কোট কিনে না দিলে তো আর চলছে না। চিরটা কাল ওর একমাত্র কোট দেখতে দেখতে আমার বিরক্ত ধরে গেছে। শৈলেন কোনোদিন কালীপদর ওই লোনাধারা চুনবালি খসা অন্ধকার ঘরটার মধ্যে প্রবেশ করে নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিবার সময় বাহির হইতে দেখিলে তাহার সর্বশরীর সংকুত হইয়া উঠিত। বিশেষত সন্ধ্যার সময় যখন দেখিত একটি টিমটিমে প্রদীপ লইয়া একলা সেই বায়ুশূন্য বদ্ধ ঘরে কালীপদ গা খুলিয়া বসিয়া বইয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া পড়া করিতেছে, তখন তাহার প্রাণ হাঁপাইয়া উঠিত। দলের লোককে শৈলেন বলিল, এবারে কালীপদ কোন 7 রাজার ধনমানিক আহরণ করে এনেছে সেটা তোমরা খুঁজে বের করো। এই কৌতুকে সকলেই উৎসাহ প্রকাশ করি। কালীপদের ঘরের তালাটি নিতান্তই অল্প দামের তালা। তাহার নিষেধ খুব প্রবল নিষেধ নহে, প্রায় সকল চাবিতেই এ তালা খুলে। একদিন সন্ধ্যার সময় কালীপদ যখন ছেলে পড়াইতে গিয়াছে, সেই অবকাশে জন 2-3 অত্যন্ত আমোদের ছেলে হাসিতে হাসিতে তালা খুলিয়া একটা লণ্ঠন হাতে তাহার ঘরে তক্তপোষের নিচ হইতে আচার, চাটনি, আমসত্ত্ব প্রভৃতির ভাণ্ডগুলিকে আবিষ্কার করি। কিন্তু সেগুলি যে বহুমূল্য গোপনীয় সামগ্রী তাহা তাহাদের মনে হয়। খুঁজিতে খুঁজিতে বালিশের নিচ হইতে রিং সমেত এক চাবি বাহির। সেই চাবি দিয়া টিনের বাক্সটা খুলিতেই কয়েকটা ময়লা কাপড়, বই, খাতা, কাঁচি, কলম ইত্যাদি চোখে পড়ি। বাক্স বন্ধ করিয়া তাহারা চলিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় সমস্ত কাপড় চোপড়ের নিচে রুমালে মোড়া একটা কি পদার্থ বাহির। রুমাল খুলিতেই ছেঁড়া কাপড়ের মোড়ক দেখা দিল। সেই মোড়কটি খোলা হইলে একটির পর আরেকটি প্রায় 3-4 খানা কাগজের আবরণ ছাড়াইয়া ফেলিয়া একখানি 50 টাকার নোট বাহির হইয়া পড়ি। এই নোটখানি দেখিয়া আর কেহ হাসি চাপিয়া রাখিতে পারিল। হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। সকলে স্থির করিল এই নোটখানার জন্য কালীপদ ঘন ঘন ঘরের চাবি লাগাইত। পৃথিবীর কোন লোককে বিশ্বাস করিতে পারিতেছে না। লোকটার কৃপণতা এবং সন্দিগ্ধ প্রকৃতিতে শৈলেনের প্রসাদ প্রত্যাশী সহচরগুলি বিস্মিত হইয়া উঠিল। এমন সময় হঠাৎ মনে হইল রাস্তায় কালীপদর মতো যেন কাহার কাশি। তৎক্ষণাৎ বাক্সটার ডালা বন্ধ করিয়া নোটখানা হাতে লইয়াই তাহার উপর একজন তাড়াতাড়ি দরজার তালা লাগাইয়া দিল। শৈলেন সেই নোটখানা দেখিয়া অত্যন্ত হাসি। 50 টাকা শৈলেনের কাছে কি, তবু এত টাকাও যে কালীপদর বাক্সে ছিল তাহার ব্যবহার দেখিয়া কেহ অনুমান করিতে পারিত। তাহার পরে আবার এই নোটটুকুর জন্য এত সাবধান। সকলে স্থির করিল দেখা যাক এই টাকাটা খোয়া গিয়া এই অদ্ভুত লোকটি কিরকম কাণ্ডটা করে। রাত্রি 9টার পরে ছেলে পড়াইয়া শ্রান্ত দেহে কালীপদ ঘরের অবস্থা কিছু করে নাই। বিশেষত মাথা তাহার যেন ছিঁড়িয়া পড়িতেছে। এখন কিছুদিন তাহার এই যন্ত্রণা চল। পরদিন সে কাপড় বাহির করিবার জন্য তক্তপোষের নিচ হইতে টিনের বাক্সটা টানিয়া দেখিল বাক্সটা খোলা। যদিচ কালীপদ স্বভাবত অসাবধান নয়, তবু তাহার মন হয়তো সে চাবি বন্ধ করিতে ভুলিয়া গিয়া, কারণ ঘরে যদি চোর আসিত
তবে বাহিরের দরজার তালা বন্ধ থাকিত। বাক্স খুলিয়া দেখে তাহার কাপড় চোপড় সমস্ত উলটপালট। তাহার বুক দমিয়া গেল। তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র বাহির করিয়া দেখিল তাহার সেই মাতৃদত্ত নোটখানি নাই। কাগজ ও কাপড়ের মোড়কগুলো আছে। বারবার করিয়া কালীপদ সমস্ত কাপড় সবলে ঝাড়া দিতে লাগিল। নোট বাহির হইল না। এদিকে উপরের তলার দুই একটি করিয়া লোক যেন আপন কাজে সিঁড়ি দিয়া নামিয়া সেই ঘরটার দিকে কটাক্ষপাত করিয়া বারবার উঠানামা করিতে লাগিল। উপরে অট্টহাস্যের ফোয়ারা খুলিয়া গেল। যখন নোটের কোনো আশাই রহিল না এবং যখন মাথার কষ্টে জিনিসপত্র নাড়ানাড়ি করা তাহার পক্ষে আর সম্ভবপর হইল না, তখন সে বিছানার উপর উপুড় হইয়া মৃতদেহের মতো পড়িয়া রহিল। এই তাহার মাতার অনেক দুঃখের নোটখানি। জীবনের কত মুহূর্তকে কঠিন যন্ত্রে পেষণ করিয়া দিনে দিনে একটু একটু করিয়া এই নোটখানি একদেই দুঃখের ইতিহাস সে কিছুই জানিত না। সেদিন সে তাহার মাতার ভারের উপর ভার কেবল বাড়াইয়াছে। অবশেষে যেদিন মা তাহাকে তাহার প্রতিদিনের নিয়ত আবর্তমান দুঃখের সুখী করিয়া লইলেন, সেদিনকার মতো এমন গৌরব সে তাহার বয়সে আর কখনো করে নাই। কালীপদ আপনার জীবনের সবচেয়ে যে বড় বাণী, যে মহত্তম আশীর্বাদ পাইয়াছে, এই নোটখানির মধ্যে তাহাই পূর্ণ হইয়াছে। সেই তাহার মাতার অতল স্পর্শ স্নেহ সমুদ্র মন্থন করা অমূল্য দুঃখের উপহারটুকু চুরি যাওয়াকে সে একটা পৈশাচিক অভিশাপের মতো পাশের সিঁড়ির উপর দিয়া পায়ের শব্দ আজ বারবার সইতে লাগিল। অকারণ ওঠা এবং নামার আজ আর বিরাম নাই। গ্রামে আগুন লাগিয়া পুড়িয়া ছাই হইয়া যাইতে, আর তাহার ঠিক পাশ দিয়াই কৌতুক কলশব্দে নদী অবির ছুটিয়া চল। হেও সেই রকম। উপরের তলার অট্টহাস্য শুনিয়া একসময় কালীপদর মনে এ চোরের কাজ নয়। এক মুহূর্তে সে বুঝিতে পারিল শৈলেন্দ্রের দল কৌতুক করিয়া তাহার এই লইয়া গিয়াছে। চোরে চুরি করিলেও তাহার মনে এত বাজিত না। তাহার মনে হইতে লাগিল যে ধনমদ গর্বিত যুবকেরা তাহার মায়ের গায়ে হাত তুলিয়াছে। এতদিন কালীপদ এই মেসে আছে, এই সিঁড়িটুকু বাহিয়া একদিনও সে উপরের তলায় পদার্পণ করে নাই। আজ তাহার গায়ে সেই ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতা নাই। মনের আবেগে এবং মাথা ধরার উত্তেজনায় তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। সবেগে সে উপরে উঠিয়া পড়ি। আজ রবিবার, কলেজে যাইবার উপসর্গ ছিল। কাঠের ছাদওয়ালা বারান্দায় বন্ধুগণ কেহ বা চৌকিতে, কেহ বা বেতের মোড়ায় বসিয়া হাস্যালাপ করি। কালীপদ তাহাদের মাঝখানে ছুটিয়া পড়িয়া ক্রোধ গদগদ স্বরে বলিয়া উঠিল, দিন, আমার নোট দিন। যদি সে মিনতির সুরে বলিত তবে ফল পাইত সন্দেহ নাই, কিন্তু উন্মত্ত বৎ ক্রুদ্ধ মূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খ্যাপা হইয়া উঠিল। যদি তাহার বাড়ির দারোয়ান থাকিত তবে তাহাকে দিয়া এই অসভ্যকে কান ধরিয়া দূর করিয়া দিত সন্দেহ নাই। সকলেই দাঁড়াইয়া উঠিয়া একত্রে গর্জন করিয়া কহিল, কি বলেন মশাই, কিসের নোট? কালীপদ কহিল, আমার বাক্স থেকে আপনারা নোট নিয়ে এসেছেন, এত বড় কথা? আমাদের চোর বলতে চান? কালীপদর হাতে যদি কিছু থাকিত তবে সেই মুহূর্তেই সে খুনি করিয়া ফেলে। তাহার রকম দেখিয়া 4-5 জনে মিলিয়া তাহার হাত চাপিয়া ধরে সে জালবদ্ধ বাঘের উমরাইতে লাগিল। এই অন্যায়ের প্রতিকার করিবার তাহার কোন শক্তি নাই, কোন প্রমাণ নাই। সকলে তাহার সন্দেহকে উন্মত্ততা বলিয়া উড়াইয়া দিবে। যাহারা তাহাকে মৃত্যুবান মারিয়াছে, তাহারা তাহার ঔদ্ধত্যকে অসহ্য বলিয়া বিষম আস্ফালন করিতে লাগিল। সেই রাত্রি যে কালীপদর কেমন করিয়া কাটিল তাহা কেহ জানিতে পারিল। শৈলেন একখানা 100 টাকার নোট বাহির করিয়া বলিল, দাও, বাঙালটাকে দিয়ে সগে যাও। সহচররা কহিল, পাগল হয়েছ? তেজটুকু আগে মরুক, আমাদের সকলের কাছে একটা রিটার্ন অ্যাপোলজি আগে দিই, তারপরে বিবেচনা করে দেখা যাবে। যথাসময়ে সকলে শুইতে গেল এবং ঘুমাইয়া পড়িতেও কাহারও বিলম্ব। সকালে কালীপদর কথা প্রায় সকলে ভুলিয়াই গিয়াছিল। সকালে কেহ কেহ সিঁড়ি দিয়া নিচে নামিবার সময় তাহার ঘরে কথা শুনিতে পাইল। ভাবিল হয়তো উকিল ডাকিয়া পরামর্শ করিতে। দরজা ভিতর হইতে খিল লাগানো। বাহিরে কান পাতিয়া যাহা শুনিল তাহার মধ্যে আইনের কোন সংস্রব নাই, সমস্ত অসংলগ্ন প্রলাপ। উপরে গিয়া শৈলেনকে খবর। শৈলেন নামিয়া আসিয়া দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। কালীপদ যে কি বকিতেছে ভালো বোঝা যাইতেছে না। কেবল ক্ষণে ক্ষণে বাবা বাবা বলিয়া চিৎকার করি। ভয় হইল হয়তো সে নোটের শোকে পাগল হইয়া গিয়া। বাহির হইতে 2-3 বার ডাকিল, কালীপদবাবু। কেহ কোনো সাড়া দিল। কেবল সেই বিড়বিড় বকুনি চলিতে লাগিল। শৈলেন পুনশ্চ উচ্চস্বরে ডাকিল, কালীপদবাবু, দরজা খুলুন, আপনার সেই নোট পাওয়া গেছে। দরজা কেবল বকুনির গুঞ্জন ধ্বনি শোনা গেল। ব্যাপারটা যে এতদূর গড়াইবে তাহা শৈলেন কল্পনা। সে মুখে তাহার অনুচরদের কাছে অনুতাপ বাক্য প্রকাশ করিল না, কিন্তু তাহার মনের মধ্যে বেঁধিতে লাগিল। সে বলিল, দরজা ভেঙে ফেলা যাক। কেহ কেহ পরামর্শ দিল, পুলিশ যে কেন, কি জানি, পাগল হয়ে যদি কিছু হঠাৎ করে বসে। কাল যেরূপ কাণ্ড দেখেছি, সাহস হয় না। শৈলেন কহিল, না, শিগগির একজন গিয়ে অনাদি ডাক্তারকে ডেকে আনো। অনাদি ডাক্তার বাড়ির কাছেই থাকেন।
তিনি আসিয়া দরজায় কান দিয়া বলিলেন, এ তো বিকার বলেই বোধ হচ্ছে। দরজায় ভাঙিয়া ভিতরে গিয়া দেখা গেল তক্তপোষের ওপর এলোমেলো বিছানা খানিকটা ভ্রষ্ট হইয়া মাটিতে লুটাইতে। কালীপদ মেজের উপর পড়িয়া, তাহার চেতনা নাই। সে গড়াইতেছে, ক্ষণে ক্ষণে হাত পা ছুঁড়িতেছে এবং প্রলাপ বুক। তাহার রক্তবর্ণ চোখ দুটো খোলা এবং তাহার মুখে যেন রক্ত ফাটিয়া পড়ে। ডাক্তার তাহার পাশে বসিয়া অনেকক্ষণ পরীক্ষা করিয়া শৈলেনকে জিজ্ঞাসা করিলেন, এর আত্মীয় কেউ আছে? শৈলেনের মুখ বিবর্ণ হইয়া গেল। সে ভীত হইয়া জিজ্ঞাসা করিল, কেন বলুন তো? ডাক্তার গভীর হইয়া কহিলেন, খবর দেওয়া ভালো, লক্ষণ ভালো নয়। শৈলেন কহিল, এর সঙ্গে তো আমাদের ভালো আলাপ নেই, আত্মীয়ের খবর তো কিছুই জানি না, খুঁজে দেখব, কিন্তু এখন কি করতে হবে? ডাক্তার কহিলেন, এই ঘর থেকে রোগীকে এখনই দোতলার কোনো ভালো ঘরে নিয়ে যান, দিনরাত সেবার ব্যবস্থা করুন। শৈলেন রোগীকে তাহার নিজের ঘরে লইয়া গেল। তাহার সহচরদের সকলকে ভিড় করিতে নিষেধ করিয়া ঘর হইতে বিদায় করিয়া দিল। কালীপদর মাথায় বরফের পুটুলি লাগাইয়া নিজের হাতে বাতাস করিতে লাগিল। পূর্বেই বলিয়াছি, এই বাড়ির উপরতলার দল পাছে কোন প্রকার অবজ্ঞা বা পরিহাস করে, এই জন্য নিজের পিতামাতার সকল পরিচয় কালীপদ ইহাদের নিকট হই করিয়াছে। নিজে তাহাদের নামে যে চিঠিত তাহা সাবধানে ডাকঘরে দিয়ে আসি এবং ডাকঘরের ঠিকানাতেই তাহার নামে চিঠি আসি। প্রত্যহ সে নিজে গিয়া তাহা সংগ্রহ করিয়া আনি। কালীপদর বাড়ির পরিচয় লইবার জন্য আরেকবার তাহার বাক্সের মধ্যে 2 তাড়া চিঠি। প্রত্যেক তাড়াটি অতি যত্নে ফিতা দিয়া বাঁধা। একটি তাড়াতে তাহার মাতার চিঠি, আর একটিতে তাহার পিতার। মায়ের চিঠির সংখ্যায় অল্প, পিতার চিঠিগুলি হাতে করিয়া আনিয়া শৈলেন দরজা বন্ধ করিয়া দিল এবং রোগীর বিছানার পাশে বসিয়া পড়িতে আরম্ভ করি। চিঠিতে ঠিকানা পড়িয়াই একেবারে চমকিয়া উঠিল, সানিয়াড়ি চৌধুরী বাড়ি, ছয়ানি। নিচে নাম দেখিল ভবানীচরণ দেবশর্মা, ভবানীচরণ চৌধুরী। চিঠি রাখিয়া স্তব্ধ হইয়া বসিয়া সে কালীপদর মুখের দিকে চাহিয়া রহিল। কিছুদিন পূর্বে একবার তাহার সহচরদের মধ্যে কে একজন বলিয়াছিল, তাহার মুখের সঙ্গে কালীপদর মুখের অনেকটা আদল আসে। সেই কথাটা তাহার শুনতে ভালো লাগে নাই এবং অন্য সকলে তাহা একেবারে উড়াইয়া দিয়াছে। আজ বুঝতে পারিল সেই কথাটা অমূলক নহে। তাহার পিতামহরা 2 ভাই ছিলেন, শ্যামাচরণ এবং ভবানীচরণ। এই কথা সে জানিত। তাহার পরবর্তীকালের ইতিহাস তাহাদের বাড়িতে কখনো আলোচিত হয় নাই। ভবানীচরণের যে পুত্র আছে এবং তাহার নাম কালীপদ, তাহা সে জানিত। এই কালীপদ, এই তাহার খুড়া। শৈলেনের তখন মনে পড়িতে লাগিল, শৈলেনের পিতামহী শ্যামাচরণের স্ত্রী যতদিন বাঁচিয়া ছিলেন, শেষ পর্যন্ত পরম স্নেহে তিনি ভবানীচরণের কথা বলিতেন। ভবানীচরণের নাম করিতে তাহার 2 চক্ষে জল ভরিয়া উঠিত। ভবানীচরণ তাহার দেবর বটে, কিন্তু তাহার পুত্রের চেয়ে বয়সে ছোট। তাহাকে তিনি আপন ছেলের মতোই মানুষ করিয়াছেন। বৈষয়িক বিপ্লবে যখন তাহারা স্বতন্ত্র হইয়া গেলেন, তখন ভবানীচরণের একটু খবর পাইবার জন্য তাহার বক্ষ তৃষিত হইয়া থাকিত। তিনি বারবার তাহার ছেলেদের বলিয়াছেন, ভবানীচরণ নিতান্ত অবুঝ ভালো মানুষ বলে নিশ্চয় তোরা তাকে ফাঁকি দিয়েছিস। আমার শ্বশুর তাকে এত ভালোবাসতেন, তিনি যে তাকে বিষয় থেকে বঞ্চিত করে যাবেন, এই কথা আমি বিশ্বাস করি না। তাহার ছেলেরা এসব কথায় অত্যন্ত বিরক্ত এবং শৈলেনের মনে পড়িল সেও তাহার পিতামহীর উপর অত্যন্ত রাগ করে। এমনকি পিতামহী তাহার পক্ষ অবলম্বন করিতেন বলিয়া ভবানীচরণের উপরেও তাহার ভারী রাগ হইল। বর্তমানে ভবানীচরণের যে এমন দরিদ্র অবস্থা, তাহাও সে জানিত। কালীপদর অবস্থা দেখিয়া সকল কথা সে বুঝিতে পারিল এবং এতদিন সহস্র প্রলোভন সত্ত্বেও কালীপদ যে তাহার অনুচর শ্রেণীতে ভর্তি হয় নাই, ইহাতে সে ভারী গৌরব অনুভব করে। যদি দৈবাৎ কালীপদ তাহার অনুবর্তী হইত, তবে আজ যে তাহার লজ্জার সীমা থাকিত। শৈলেনের দলের লোকেরা এতদিন প্রত্যহই কালীপদকে পীড়ন ও অপমান করে। এই বাসাতে তাহাদের মাঝখানে কাকাকে শৈলেন রাখিতে পারিল না। ডাক্তারের পরামর্শ লইয়া অতি যত্নে তাহাকে একটা ভালো বাড়িতে স্থানান্তর করি। ভবানীচরণ শৈলেনের চিঠি পাইয়া একটি সঙ্গী আশ্রয় করিয়া তাড়াতাড়ি কলিকাতায় ছুটিয়া আসিলেন। আসিবার সময় ব্যাকুল হইয়া রাসমণি তাহার কষ্ট সঞ্চিত অর্থের অধিকাংশই স্বামীর হাতে দিয়া বলিলেন, দেখো যেন অযত্ন না হয়, আর যদি তেমন বোঝো আমাকে খবর দিলে আমি যাব। চৌধুরী বাড়ির বধূর পক্ষে হঠাৎ করিয়া কলিকাতায় যাওয়ার প্রস্তাব এতই অসঙ্গত যে প্রথম সংবাদেই তাহার যাওয়া ঘটিল। তিনি রক্ষাকালের নিকট মানত করিলেন এবং গ্রহাচার্যকে ডাকিয়া সস্তায়ন করাইবার ব্যবস্থা করিলেন। ভবানীচরণ কালীপদর অবস্থা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। কালীপদর তখন ভালো করিয়া জ্ঞান হয় নাই। সে তাহাকে মাস্টার মশাই বলিয়া ডাকিল। ইহাতে তাহার বুক ফাটিয়া গেল। কালীপদ প্রায় মাঝে মাঝে প্রলাপে বাবা বাবা বলিয়া ডাকিয়া উঠিতেছিল। তিনি তাহার হাত ধরিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া উচ্চস্বরে বলিতেছিলেন, এই যে বাবা, এই যে আমি এসেছি। কিন্তু সে যে তাহাকে চিনিয়াছে এমন ভাব প্রকাশ করে। ডাক্তার আসিয়া বলিলেন, জ্বর আগের চেয়ে কিছু কমেছে, হয়তো এবার ভালোর দিকে যাবে।
কালীপদ ভালোর দিকে যাইবে না এ কথা ভবানীচরণ মনেই করিতে পারেন না। বিশেষত তাহার শিশুকাল হইতে সকলেই বলিয়া আসিতেছে কালীপদ বড় হইয়া একটা অসাধ্য সাধন করিবে। সেটাকে ভবানীচরণ কেবলমাত্র লোকমুখের কথা বলিয়া গ্রহণ করেন নাই, সে বিশ্বাস একেবারে তাহার সংস্কারগত হইয়া গিয়ে কালীপদকে বাঁচিতেই হইবে, এ তাহার ভাগ্যের লিখ। এই কারণে ডাক্তার যতটুকু ভালো বলে তিনি তাহার চেয়ে অনেক বেশি ভালো শুনিয়া বসেন এবং রাসমণিকে যে পত্র লেখেন তাহাতে আশঙ্কার কোনো কথাই থাকে না। শৈলেন্দ্রের ব্যবহারে ভবানীচরণ একেবারে আশ্চর্য হইয়া গেল। সে যে তাহার পরমাত্মীয় নহে এ কথা কে বলিবে? বিশেষত কলিকাতার সুশিক্ষিত সুসভ্য ছেলে হইয়াও সে তাহাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করে এমন তো দেখা যায় না। তিনি ভাবিলেন কলিকাতার ছেলেদের বুঝি এই প্রকারই স্বভাব। মনে মনে ভাবিলেন সে তো হবারই কথা, আমাদের পাড়া গিয়ে ছেলেদের শিক্ষাই বা কি আর সহবতী বা কি। জ্বর কিছু কিছু কমিতে লাগিল এবং কালীপদ ক্রমে চৈতন্য লাভ করে পিতাকে শয্যার পাশে দেখিয়া সে চমকিয়া উঠিল। ভাবিল তাহার কলিকাতার অবস্থার কথা এইবার তাহার পিতার কাছে ধরা পড়ে। তাহার চেয়ে ভাবনা এই যে তাহার গ্রাম্য পিতা শহরের ছেলেদের পরিহাসের পাত্র হয়ে উঠিবেন। চারিদিকে চাহিয়া দেখিয়া সে ভাবিয়া পাইল না এ কোন ঘর। মনে হইল এ কি স্বপ্ন দেখিতেছি। তখন তাহার বেশি কিছু চিন্তা করিবার শক্তি ছিল না। তাহার মনে হইল অসুখের খবর পাইয়া তাহার পিতা আসিয়া একটা ভালো বাসায় আনিয়া রাখিয়াছেন। কি করিয়া আনিলেন, তাহার খরচ কোথা হইতে যোগাইতেছেন, এত খরচ করিতে থাকিলে পরে কিরূপ সংকট উপস্থিত হইবে, এইসব কথা ভাবিবার সময় তাহার নাই। এখন তাহাকে বাঁচিয়া উঠিতে হইবে, সেজন্য সমস্ত পৃথিবীর উপর তাহার যেন দাবি আছে। একসময় যখন তাহার পিতা ঘরে ছিলেন না এমন সময় শৈলেন একটি পাত্রে কিছু ফল লইয়া তাহার কাছে আসিয়াও কালীপদ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ভাবিতে লাগিল ইহার মধ্যে কিছু পরিহাস আছে না। প্রথম কথা তাহার মনে হইল এই যে পিতাকে তো ইহার হাত হইতে রক্ষা করি। শৈলেন ফলের পাত্র টেবিলের উপর রাখিয়া পায়ে ধরিয়া কালীপদকে প্রণাম করিল এবং কহিল, আমি গুরুতর অপরাধ করেছি, আমাকে মাফ করুন। কালীপদ শশব্যস্ত হইয়া উঠে। শৈলেনের মুখ দেখিয়া সে বুঝিতে পারিল তাহার মনে কোনো কপটতা নাই। প্রথম যখন কালীপদ মেসে আসিয়াছিল এই যৌবনের দীপ্তিতে উজ্জ্বল সুন্দর মুখশ্রী দেখিয়া কতবার তাহার মন অত্যন্ত আকৃষ্ট হইয়াছে, কিন্তু সে আপনার দারিদ্র্যের সংকোচে কোনদিন ইহার নিকটেও আসে নাই। যদি সে সমকক্ষ লোক হইত, যদি বন্ধুর মতো ইহার কাছে আসিবার অধিকার তাহার পক্ষে স্বাভাবিক হইত, তবে সে কতই খুশি হইত। কিন্তু পরস্পর অত্যন্ত কাছে থাকিলেও মাঝখানের অপার ব্যবধান লঙ্ঘন করিবার উপায় ছিল। সিঁড়ি দিয়া যখন শৈলেন উঠিত বা নামিত তখন তাহার শৌখিন চাদরের সুগন্ধ কালীপদর অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করে। তখন সে পড়া ছাড়িয়া একবার এই হাস্যপ্রফুল্ল চিন্তা রেখাহীন তরুণ মুখের দিকে না তাকাইয়া থাকিতে পারিত না। সেই মুহূর্তে কেবল ক্ষণকালের জন্য তাহার সেই স্যাঁতস্যাঁতে কোণের ঘরে তোর সৌন্দর্যলোকের ঐশ্বর্য বিচ্ছরিত অস্তিচ্ছটা আসিয়া পড়ি। তাহার পরে সেই শৈলেনের নির্দয় তারুণ্য তাহার কাছে কিরূপ সাংঘাতিক হইয়া উঠিয়াছিল তাহা সকলেরই জানা আছে। আজ শৈলেন যখন ফলের পাত্র বিছানায় তাহার সম্মুখে আনিয়া উপস্থিত করিল তখন দীর্ঘশ্বাস ফেলিয়া ওই সুন্দর মুখের দিকে কালীপদ আর একবার তাকাইয়া দেখিল। ক্ষমার কথা সে মুখে কিছুই উচ্চারণ করিল না, আস্তে আস্তে ফল তুলিয়া খাইতে লাগিল। ইহাতে যাহা বলিবার তাহা বলা হইয়া গেল। কালীপদ প্রত্যহ আশ্চর্য হইয়া দেখিতে লাগিল তাহার গ্রাম্য পিতা ভবানীচরণের সঙ্গে শৈলেনের খুব ভাব জমিয়া উঠে। শৈলেন তাহাকে ঠাকুরদা বলে এবং পরস্পরের মধ্যে অবাধে ঠাট্টা তামাশা চল। তাহাদের উভয় পক্ষের হাস্যকৌতুকের প্রধান লক্ষ্য ছিলেন অনুপস্থিত ঠাকুরুনদের। এতকাল পরে এই পরিহাসের দক্ষিণ বায়ুর হিল্লোলে ভবানীচরণের মনে যেন যৌবন স্মৃতি পুলক সঞ্চার করিতে লাগিল। ঠাকুরুন দিদির সহস্ত রচিত আচার আমসত্ত্ব প্রভৃতি সমস্তই শৈলেন রোগীর অনবধানতার অবকাশে চুরি করিয়া নিঃশেষে খাইয়া ফেলিয়াছে, এই কথা আজ সে নির্লজ্জভাবে স্বীকার করে। এই চুরির খবরে কালীপদর মনে বড় গভীর একটা আনন্দ। তাহার মায়ের হাতের সামগ্রী সে বিশ্বের লোককে ডাকিয়া খাওয়াইতে চায় যদি তাহারা ইহার আদর। কালীপদর কাছে আজ নিজের রোগের শয্যা আনন্দ সভা হইয়া উঠি। এমন সুখ তাহার জীবনে সে অল্পই পাইয়াছে। কেবল ক্ষণে ক্ষণে তাহার মনে হইতে লাগিল, আহা যদি মা থাকিতে, তাহার মা থাকিলে এই কৌতুক পরায়ণ সুন্দর যুবকটিকে যে কত স্নেহ করিতেন সেই কথা সে কল্পনা করিতে লাগিল। তাহাদের রুগ্ন কক্ষ সভায় কেবল একটা আলোচনার বিষয় ছিল, যেটাতে আনন্দ প্রবাহে মাঝে মাঝে বড় বাধা দিত। কালীপদর মনে যেন দারিদ্র্যের একটা অভিমান ছিল। কোনো এক সময় তাহাদের প্রচুর ঐশ্বর্য ছিল, এই কথা লইয়া বৃথা গর্ব করিতে তাহার ভারী লজ্জা বোধ হইত। আমরা গরিব, এই কথাটাকে কোনো কিন্তু দিয়া চাপা দিতে সে মোটেই রাজি। ভবানীচরণও যে তাহাদের ঐশ্বর্য দিনের কথা গর্ব করিয়া পাড়িতেন তাহা নহে,
কিন্তু সে যে তাহার সুখের দিন, তখন তাহার যৌবনের দিন। বিশ্বাসঘাতক সংসারের বিভৎস মূর্তি তখনও ধরা পড়ে নাই। বিশেষত শ্যামাচরণের স্ত্রী, তাহার পরম স্নেহশালিনী ভাতৃজায়া রমাসুন্দরী যখন তাহাদের সংসারের গৃহ, তখন সেই লক্ষ্মীর ভরা ভাণ্ডারের দ্বারে দাঁড়াইয়া কি অজস্র আদরি তাহারা লুটিয়াছিলেন। সে অস্তমিত সুখের দিনের ছটাতেই তো ভবানীচরণের জীবনের সন্ধ্যা সোনায় মণ্ডিত হইয়া আছে। কিন্তু এই সমস্ত সুখস্মৃতি আলোচনার মাঝখানে ঘুরিয়া ফিরিয়া কেবল সেই উইল চুরির কথাটা আসিয়া পড়ে। ভবানীচরণ এই প্রসঙ্গে ভারী উত্তেজিত হইয়া পড়েন। এখনো সেই উইল পাওয়া যাইবে এ সম্বন্ধে তাহার মনে লেশমাত্র সন্দেহ। তাহার সতীসাধ্যী মার কথা কোনো মতেই ব্যর্থ হইবে না। এই কথা উঠিয়া পড়িলেই কালীপদ মনে মনে অস্থির হইয়া উঠিত। সে জানিত এটা তাহার পিতার একটা পাগলামি মাত্র। তাহারা মায়ের ছেলে এই পাগলামিকে আপোষে প্রশ্রয় দিয়াছে, কিন্তু শৈলেনের কাছে তাহার পিতার এই দুর্বলতা প্রকাশ পায়, এ তাহার কিছুই ভালো লাগে না। কতবার সে তাহার পিতাকে বলিয়াছে, না বাবা, ওটা তোমার একটা মিথ্যা সন্দেহ, কিন্তু এরূপ তর্কে উল্টা ফল হই। তাহার সন্দেহ যে অমূলক নহে তাহা প্রমাণ করিবার জন্যে তিনি সমস্ত ঘটনা তন্ন তন্ন করিয়া বিবৃত করিতে থাকেন। তখন কালীপদ নানা চেষ্টা করিয়াও কিছুতেই তাহাকে থামাইতে পারিত না। বিশেষত কালীপদ ইহা স্পষ্ট লক্ষ্য করিয়া দেখিয়াছে যে এই প্রসঙ্গটা কিছুতেই শৈলেনের ভালো লাগে না। এমনকি সেও যেন বিশেষ একটু উত্তেজিত হইয়া ভবানীচরণের যুগ খণ্ডন করিতে চেষ্টা করি। অন্য সকল বিষয়ে ভবানীচরণ আর সকলের মত মানিয়া লইতে প্রস্তুত আছেন, কিন্তু এই বিষয়টাতে তিনি কাহারও কাছে হার মানিতে পারেন না। তাহার মা লিখিতে পড়িতে জানিতে, তিনি নিজের হাতে তাহার পিতার উইল এবং অন্য দলিলটা বাক্সে বন্ধ করিয়া লোহার সিন্ধুকে তুলিয়াছেন। অথচ তাহার সামনে মা যখন বাক্স খুলিলেন, তখন দেখা গেল অন্য দলিলটা যেমন ছিল তেমনি আছে, সেই উইলটা নাই। ইহাকে চুরি বলা হইবে না তো? কালীপদ তাহাকে ঠান্ডা করিবার জন্য বলিত, তা বেশ তো বাবা, তোমার বিষয় সম্পত্তি যারা ভোগ করছে তারা তো তোমার ছেলের মতোই, তারা তো তোমারই ভাইপো, সে সম্পত্তি তোমার পিতার বংশেই রয়েছে, এটা কি কম সুখের কথা? শৈলেন এসব কথা বেশিক্ষণ হইতে পারিত না। সে ঘর ছাড়িয়া উঠিয়া চলিয়া যাইত। কালীপদ মনে মনে পীড়িত হইয়া ভাবিত, শৈলেন হয়তো তাহার পিতাকে অর্থলোলুপ বিষয়ী বলিয়া মনে করিতে, অথচ তাহার পিতার মধ্যে বৈষয়িকতার নাম গন্ধ নাই। এ কথা কোনো মতে শৈলেনকে বুঝাইতে পারিলে কালীপদ বড়ই আরাম পাইত। এতদিনে কালীপদ ও ভবানীচরণের কাছে শৈলেন আপনার পরিচয় নিশ্চয়ই প্রকাশ করে, কিন্তু এই উইল চুরির আলোচনাতেই তাহাকে বাধা। তাহার পিতা পিতামহ যে উইল চুরি করিয়াছেন এ কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে চাহিল। অথচ ভবানীচরণের পক্ষে পৈতৃক বিষয়ের ন্যায্য অংশ হইতে বঞ্চিত হওয়ার মধ্যে যে একটা নিষ্ঠুর অন্যায় আছে সে কথাও সে কোনো মতে অস্বীকার করিতে পারিল। এখন হইতে এই প্রসঙ্গে কোনো প্রকার তর্ক করা সে বন্ধ করিয়া দিল। একেবারে সে চুপ করিয়া থাকিত এবং যদি কোনো সুযোগ পাইত তবে উঠিয়া চলিয়া যাইত। এখনো বিকালে একটু অল্প জ্বর আসিয়া কালীপদর মাথা ধরি, কিন্তু সেটাকে সে রোগ বলিয়া গণ্যই করিত না। পড়ার জন্য তাহার মন উদ্বিগ্ন হইয়া উঠি। একবার তাহার স্কলারশিপ ফসকাইয়া গিয়াছে, আর তো সেরূপ হইলে চলিবে না। শৈলেনকে লুকাইয়া সে আবার পড়িতে আরম্ভ করি। এ সম্বন্ধে ডাক্তারের কঠোর নিষেধ আছে জানিয়াও সে তাহা অগ্রাহ্য করি। ভবানীচরণকে কালীপদ কহিল, বাবা তুমি বাড়ি ফিরে যাও, সেখানে মা একলা আছেন, আমি তো বেশ সেরে উঠেছি। শৈলেন বলিল, এখন আপনি গেলে কোনো ক্ষতি নেই, আর তো ভাবনার কারণ কিছু দেখছি, এখন যেটুকু আছে সে দুদিনেই সেরে যাবে, আর আমরা তো আছি। ভবানীচরণ কহিলেন, সে আমি বেশ যা, কালীপদর জন্য ভাবনা করবার কিছু, আমার কলিকাতায় আসবার কোনো প্রয়োজনই ছিল, তবু মন মানে কই ভাই, বিশেষত তোমার ঠাকুরুন দিদি যখন যেটি ধরেন সে তো আর ছাড়াবার জন্যই। শৈলেন হাসিয়া কহিল, ঠাকুরদা তুমি আদর দিয়ে ঠাকুরুন দিদিকে একেবারে মাটি করেছ। ভবানীচরণ হাসিয়া কহিলেন, আচ্ছা ভাই আচ্ছা, ঘরে যখন নাতবউ আসবে তখন তোমার শাসন প্রণালীটা কেমন কঠোর আকার ধারণ করে সে দেখা যাবে। ভবানীচরণ একান্তভাবে রাসমণির সেবায় পালিত। কলিকাতায় নানা প্রকার আরাম আয়োজনও রাসমণির আদর যত্নের অভাব কিছুতেই পূরণ করিতে পারিতে, এই কারণে ঘরে যাইবার জন্য তাহাকে বড় বেশি অনুরোধ করিতে হইল না। সকালবেলায় জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়াছেন, এমন সময় কালীপদর ঘরে গিয়ে দেখিলেন তাহার মুখ চোখ অত্যন্ত লাল হইয়া উঠিয়া, তাহার গা যেন আগুনের মতো বরফ। কাল অর্ধেক রাত্রি সে লজিক মুক্ত করিয়াছে, বাকি রাত্রি এক নিমেষের জন্য ঘুমাইতে পারে নাই। কালীপদের দুর্বলতা তো সারিয়া উঠে নাই, তাহার উপর আবার রোগের প্রবল আক্রমণ দেখিয়া ডাক্তার বিশেষ শৈলেনকে আড়ালে ডাকিয়া লইয়া গিয়ে বলিলেন, এবার তো গতিক ভালো দেখছি। শৈলেন ভবানীচরণকে কহিল, দেখো ঠাকুরদা, তোমারও কষ্ট হচ্ছে, রোগীরও বোধহয় ঠিক তেমন সেবা হচ্ছে না, তাই আমি বলি কি আর দেরি না করে ঠাকুরুন দিদিকে আড়ানো যাক। শৈলেন যতই ঢাকিয়া বলুক, একটা প্রকাণ্ড ভয় আসিয়া ভবানীচরণের মনকে অভিভূত করিয়া ফেলিল। তাহার হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, তোমরা যেমন ভালো বোঝো তাই করো,
রাসমণির কাছে চিঠি গেল। তিনি তাড়াতাড়ি বগলাচরণকে সঙ্গে করিয়া কলিকাতায় আসিলেন। সন্ধ্যার সময় কলিকাতায় পৌঁছিয়া তিনি কেবল কয়েক ঘণ্টা মাত্র কালীপদকে বিকারের অবস্থায় সে রহিয়া রহিয়া মাকে ডাকিয়া সেই ধ্বনিগুলি তাহার বুকে বিধিয়া রহিল। ভবানীচরণ এই আঘাত সহিয়া সে কেমন করিয়া বাঁচিয়া থাকিবেন সেই ভয়ে রাসমণি নিজের শোককে ভালো করিয়া প্রকাশ করিবার অবসর পাইলেন না। তাহার পুত্র আবার তাহার স্বামীর মধ্যে গিয়া বিলি, স্বামীর মধ্যে আবার দুজনেরই ভার তাহার ব্যথিত হৃদয়ের উপর তিনি তুলিয়া লইলেন। তাহার প্রাণ বলিল, আর আমার সয় না, তবু তাহাকে সহিতেই হই। রাত্রি তখনও গভীর শোকের একান্ত ক্লান্তি। কেবল ক্ষণকালের জন্য রাসমণি অচেতন হইয়া ঘুমাইয়া পড়ি, কিন্তু ভবানীচরণের কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করিয়া অবশেষে দীর্ঘ নিঃশ্বাস সহকারে দয়াময় হরি বলিয়া উঠিয়া পড়ি। কালীপদ যখন গ্রামের বিদ্যালয়ে পড়িত, যখন সে কলিকাতায় যায় নাই, তখন সে যে একটি কোণের ঘরে বসিয়া পড়াশোনা। ভবানীচরণ কম্পিত হস্তে একটি প্রদীপ ধরিয়া সেই শূন্য ঘরে প্রবেশ করি। রাসমণির হাতের চিত্র করা ছিন্ন কাঁথাটি এখনো তক্তপোষের উপর পাতা আছে। তাহার নানা স্থানে এখনো সেই কালির দাগ রই। মলিন দেয়ালের গায়ে কয়লায় আঁকা সেই জ্যামিতির রেখাগুলি দেখা যায়। তক্তপোষের এক কোণে কতগুলো হাতে বাঁধা ময়লা কাগজের খাতার সঙ্গে তৃতীয় খণ্ড রয়্যাল রিডারের ছিন্নাবশেষ আজিও পড়িয়া আছে। হায় হায়, তাহার ছেলে বয়সের ছোট পায়ের এক পাটি চটি যে ঘরের কোণে পড়িয়াছিল, তাহা এতদিন কেহ দেখিয়েও দেখে নাই, আজ তাহা সকলের চেয়ে বড় হইয়া দেখা দিল। জগতে এমন কোন মহৎ সামগ্রী নাই যাহা আজ ওই দুটো ছোট জুতোটিকে আড়াল করিয়া রাখিতে পারে। কুলঙ্গিতে প্রদীপটি রাখিয়া ভবানীচরণ সেই তক্তপোষের উপর আসিয়া তাহার শুষ্ক চোখে জল আসিল না, কিন্তু তাহার বুকের মধ্যে কেমন করিতে লাগিল। যথেষ্ট পরিমাণে নিঃশ্বাস লইতে তাহার পাঁজর যেন ফাটিয়া যাইতে চাহিল। ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া দিয়া গড়াত ধরিয়া তিনি বাহিরকে চাহিলেন। অন্ধকার রাত্রি, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে, সম্মুখে প্রাচীর বেষ্টিত ঘন, তাহার মধ্যে ঠিক পরিবার ঘরের সামনে একটুখানি জমিতে কালীপদ বাগান করিয়া তুলিবার চেষ্টা করিয়া এখনো তাহার সহস্তে রোপিত ঝুমকালতা কঞ্চির বেড়ার উপর প্রচুর পল্লব বিস্তার করিয়া সজীব আছে, তাহা ফুলে ফুলে ভরিয়া গিয়াছে। আজ সেই বালকের যত্ন লালিত বাগানের দিকে চাহিয়া তাহার প্রাণ যেন কণ্ঠের কাছে উঠিয়া আসিল। আর কিছু আশা করিবার নাই। গ্রীষ্মের সময়, পূজার সময় কলেজের ছুটি হয়, কিন্তু যাহার জন্য তাহার দরিদ্র ঘর শূন্য হইয়া আছে, সে আর কোনোদিন কোনো ছুটিতেই ঘরে ফিরিয়া আসিবে না। ওরে বাপ আমার বলিয়া ভবানীচরণ সেইখানেই মাটিতে বসিয়া পড়িলেন। কালীপদ তাহার বাপের দারিদ্র্য ঘুচাইবে বলিয়াই কলিকাতায় গিয়াছে, কিন্তু জগৎ সংসারে সে এই বৃদ্ধকে কি একান্ত নিঃসম্বল করিয়াই চলিয়া গেল। বাহিরে বৃষ্টি আরো চাপিয়া আসিল। এমন সময় অন্ধকারে ঘাস পাতার মধ্যে পায়ের শব্দ শোনা গেল। ভবানীচরণের বুকের মধ্যে ধড়াস করিয়া উঠে। যাহা কোনো মতেই আশা করিবার নহে, তাহাও যেন তিনি আশা করিয়া বসিলেন। তাহার মনে হইল কালীপদ যেন বাগান দেখিতে আসিয়া, কিন্তু বৃষ্টি যে মুষলধারায় পড়িতে, ও যে ভিজিবে, এই অসম্ভব উদ্বেগে যখন তাহার মনের ভিতরটা চঞ্চল হইয়া উঠিয়াছে, এমন সময় কে গরাদের বাহিরে তাহার ঘরের সামনে আসিয়া মুহূর্তকালের জন্য দাঁড়াইল। চাদর দিয়া সে মাথা মুড়ি দিয়াছে, তাহার মুখ চিনিবার জো নাই, কিন্তু সে যেন মাথায় কালীপদরী। এসেছিস বাপ বলিয়া ভবানীচরণ তাড়াতাড়ি উঠিয়া বাহিরের দরজা খুলিতে গেলেন। দ্বার খুলিয়া বাগানে আসিয়া সেই ঘরের সম্মুখে উপস্থিত হইলেন। সেখানে কেহই নাই। সেই বৃষ্টিতে বাগানময় ঘুরিয়া বেড়াইলেন, তাহাকেও দেখিতে পাইলেন না। সেই নিশীথ রাত্রে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া ভাঙা গলায় একবার কালীপদ বলিয়া চিৎকার করিয়া ডাকিলেন, কাহারও সাড়া পাইলেন। সেই ডাকে নটু চাকরটা গোহাল ঘর হইতে বাহির হইয়া আসিয়া অনেক করিয়া বৃদ্ধকে ঘরে লইয়া আসি। পরদিন সকালে নটু ঘর ঝাঁট দিতে গিয়া দেখিল গরাদের সামনেই ঘরের ভিতরে পুঁটুলিতে বাঁধা কি একটা করি। সেটা সে ভবানীচরণের হাতে আনিয়া ভবানীচরণ খুলিয়া দেখিলেন একটা পুরাতন দলিলের মতো। চশমা বাহির করিয়া চোখে লাগাইয়া একটু পড়িয়াই তিনি তাড়াতাড়ি ছুটিয়া রাসমণির সম্মুখে গিয়া উপস্থিত এবং কাগজখানা তাহার নিকট মেলিয়া ধর। রাসমণি জিজ্ঞাসা করিলেন, ও কি? ভবানীচরণ কহিলেন, সেই উইল। রাসমণি কহিলেন, কে দিল? ভবানীচরণ কহিলেন, কাল রাতে সে এসেছে, সে দিয়ে গেছে। রাসমণি জিজ্ঞাসা করিলেন, এ কি হবে? ভবানীচরণ কহিলেন, আর আমার কোনো দরকার নাই বলিয়া সেই দলিল ছিন্ন ছিন্ন করিয়া ফেলিলেন। এই সংবাদটা পাড়ায় যখন রটিয়া গেল, তখন বগলাচরণ মাথা নাড়িয়া সগর্বে বলিল, আমি বলি নাই কালীপদকে দিয়েই উইল উদ্ধার হবে। রামচরণ মতি কহিল, কিন্তু দাদা ঠাকুর, কাল যখন রাত 10টার গাড়ি স্টেশনে পৌঁছল, তখন একটি সুন্দর দেখতে বাবু আমার দোকানে এসে চৌধুরীদের বাড়ির পথ জিজ্ঞাসা করল। আমি তাকে পথ দেখিয়ে দিলাম। তার হাতে যেন কি একটা দেখেছিলাম। আরে দূর বলিয়া এই কথাটাকে বগলাচরণ একেবারেই উড়াইয়া দিল।